হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বায়োলজির প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠের দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমরা শ্রেণীবিন্যাস এবং দ্বিপদ নামকরণ পদ্ধতি শিখব। প্রথমেই জীবের শ্রেণীবিন্যাস। এখন জীবের শ্রেণীবিন্যাসে দেখো বলা আছে যে আজ পর্যন্ত বা এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ উদ্ভিদ ও 13 লক্ষ প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হয়েছে। কিন্তু এটা কিন্তু ফিক্সড কিছু না, হ্যাঁ, এটা ভবিষ্যতে আরও বাড়বে। ধারণা করা হয় যে বাড়তে বাড়তে এক সময় 1 কোটি ছাড়াবে। দেখো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? এই যে এত বড় বৈচিত্র্যময় একটা প্রাণী জগৎ আছে, এটা যদি আমরা সাজানোভাবে বা সুশৃঙ্খলভাবে খুব কম পরিশ্রমে আর খুব কম টাইমের মধ্যে জানতে চাই, তাহলে কিন্তু আমার শ্রেণীবিন্যাস করতে হবে। এটা অনেকটা কেমিস্ট্রির পর্যায় সারণীর মতো। পর্যায় সারণীতে যেভাবে আমরা বলছিলাম যে 118টা মৌল সম্পর্কে আলাদা আলাদা বৈশিষ্ট্য কিন্তু মুখস্থ রাখা সম্ভব না। এই জন্য আমরা কি করতাম, আমি চেষ্টা করতাম যে সেম টাইপের যে মৌলগুলো তাদেরকে একটা নির্দিষ্ট গ্রুপে রাখার। তো বায়োলজির শ্রেণীবিন্যাসেও কিন্তু অনেকটা সেম জিনিসই করা হয়েছে। মোট কথা পড়াটাকে সহজ করার জন্য এই জিনিসগুলো করা হয়, ঠিক আছে? তো সেই কথা মাথায় রেখেই ভৌত জীববিজ্ঞানের অন্যতম একটা শাখা ট্যাক্সোনমি বা বাংলায় শ্রেণীবিন্যাস বিদ্যার পথ চলা শুরু। উদ্দেশ্য কি? প্রথমেই এই 4টা উদ্দেশ্য পালে মনে রাখবা যে প্রত্যেকটা জীবের দল উপদল সম্পর্কে আমরা প্রথমে জ্ঞানটা অর্জন করব। এখন শুধু জ্ঞান অর্জন করলেই কি হবে? আমাদের কিন্তু প্রপার ওয়েতে এই জ্ঞানটা সংরক্ষণ করতে হবে। তো সেকেন্ড পয়েন্ট, এই যে অর্জিত জ্ঞান বা আহরিত জ্ঞানকে সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে সংরক্ষণ। আচ্ছা, আমি জ্ঞান অর্জনও করলাম, জ্ঞান সংরক্ষণও করলাম, কিন্তু জ্ঞানটা তো অনেক বেশি। তাহলে আমার এই বড় নলেজকে বা আমি কিন্তু সংক্ষেপে প্রকাশ করতে জানতে হবে, তাই তো? তাহলে দেখো যে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। এটা হলো আমাদের শ্রেণীবিন্যাসের 3 নাম্বার উদ্দেশ্য। আর চতুর্থ বা মেইন উদ্দেশ্য কি, যে আমরা মানব জাতির জন্য বা এই পৃথিবীর জন্য যে সকল জীব প্রয়োজনীয় কল্যাণকর সেই সব জীবকে আমরা শনাক্ত করব। কেন শনাক্ত করে আমরা কি করব? দেখা যায় যে ওই ভালো জীবগুলো যদি বিলুপ্তির সম্মুখীন হয়, তাহলে সেগুলোকে আমাদের বাঁচাতে হবে, ঠিক আছে? যেমন শকুন সম্ভবত অনেক ইম্পর্ট্যান্ট একটা জীব। এই শকুন কিন্তু ময়লা টয়লা পরিষ্কার করে, ঠিক আছে, খায় আর কি ওরা। কিন্তু এরা কিন্তু এখন বিলুপ্তির মুখে। এজন্য আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। তাহলে এই যে আমি শ্রেণীবিন্যাসের 4টা উদ্দেশ্য আর মেইন উদ্দেশ্য কিন্তু প্রথম লাইনেই বলছি যে এই বৈচিত্র্যময় প্রাণী জগৎকে কম পরিশ্রমে এবং কম সময়ের মধ্যে জানতে চাওয়া, ঠিক আছে? তাহলে এই যে উদ্দেশ্যগুলোকে তুমি বুঝছো? পরীক্ষার হলে এজ ইট ইজ লিখতে হবে যদি আসে। পরবর্তী স্লাইডে যাই, দেখো কি আছে যে শ্রেণীবিন্যাসে সব থেকে বেশি অবদান কে রাখছে। সেই বিজ্ঞানী বলতে পারো, তার নাম হলো ক্যারোলাস লিনিয়াস, যার জন্ম থেকে মৃত্যু দেখো 1707 থেকে 1778 সাল পর্যন্ত। এখন উনি কিন্তু ওনার দেশ ছিল সুইডেন, ঠিক আছে? উনি জন্মাইছিল সুইডেন নামে একটা দেশে, এই জন্য ওনাকে বলা হয়েছে কি সুইডিশ প্রকৃতিবিদ। ওনাকে প্রকৃতবিদও বলা যায়, আবার বিজ্ঞানীও বলা যাইতে পারে। সুইডেনের মানুষদেরকে বলা হয় সুইডিশ। আরেকটা দেশ আছে, ঠিক আছে, ওই দেশটার নাম হইল সুইজারল্যান্ড, যেটা অনেকে ড্রিম একটা কান্ট্রি, মানে সবাই এই দেশে কেন জানি ঘুরতে যেতে চায়, ঠিক আছে? এই সুইজারল্যান্ড একটা ফেমাস ব্যাংক আছে যার নাম হইল সুইস ব্যাংক। তো তুমি ধারণা করতেই পারতেছো যে সুইজারল্যান্ডের যে মানুষ তাদেরকে বলা হয় সুইস, ঠিক আছে, সুইস। আর সুইডেন নামে যে দেশটা আছে, সেই সুইডেনের মানুষদেরকে বলা হয় সুইডিশ, ঠিক আছে? তাহলে ক্যারোলাস লিনেসের বাসা কি সুইজারল্যান্ড নাকি সুইডেন? অবশ্যই সুইডেনে। আর সুইডেনের একজন ফেমাস ফুটবলার আছে, ঠিক আছে? সেই ফুটবলারের নাম তোমরা যদি কেউ জাই না থাকো লিখতে পারো। তার প্রথম অক্ষরটা হলো গিয়ে জেড, জেড দিয়ে শুরু, ঠিক আছে? কেউ কমেন্ট সেকশনে লিখতে পারো, যারা ফুটবল খেলা দেখে তারা পারবে। দেখো তাহলে এই ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আমাদেরকে কিছু জানতে হবে। যেমন উনি আপসালা ইউনিভার্সিটি থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করছে। আমি প্রথমে ভাবছিলাম কি উনি মেবি এমবিবিএস পাস করছে, তো আমি একটু সার্চ করলাম। তো আমি যেটা জানতে পারলাম এই 1778 সালের মধ্যে এই সময় আসলে এমবিবিএস ডিগ্রি ছিলই না। এ সময় ছিল মানে এই যে চিকিৎসা শাস্ত্র ছিল। চিকিৎসা শাস্ত্রকে ইংলিশে বলা যেতে পারে যে উনি মেডিসিন রূপে পড়াশোনা করছে, ঠিক আছে? ওই সময় এমবিবিএস আলাদা করে ছিল না, এই জন্য উনি এমবিবিএস ডাক্তার না, বাট উনি অ্যাকচুয়ালি কি চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করছে। কোথা থেকে? আপসালা বিশ্ববিদ্যালয় থেকে। আর পড়াশোনা শেষ হয়েছে ওনার 1735 সালে, ঠিক আছে? এই 1735 সালে পড়াশোনা কমপ্লিট করার পর উনি লেকচারার হিসাবে অ্যানাটমি, কোন সাবজেক্ট?
অ্যানাটমি সাবজেক্টের লেকচারার হিসেবে জয়েন করছে এই আপসালা বিশ্ববিদ্যালয়তেই। ঠিক আছে, মানে এখান থেকেই পড়াশোনা করে পাশ করে বেরোইছে, আবার এখানেই উনি চাকরি নিয়েছে অ্যানাটমি লেকচারার হিসেবে। এখন এই অ্যানাটমি কিন্তু একটা ভাইটাল সাবজেক্ট এমবিবিএস এর। আমরা যারা ডাক্তারি পড়ি তাদের প্রথম বর্ষের অন্যতম সাবজেক্টই হলো গিয়ে অ্যানাটমি। ঠিক আছে, আর আমরা গত ক্লাসে যখন জীববিজ্ঞানের দুইটা মেইন শাখা নিয়ে আলোচনা করছি, তোমাদের কি মনে আছে নামগুলো কি কি ছিল? ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান। এই ভৌত জীববিজ্ঞানে কি আমরা থিওরিটিক্যাল বা তত্ত্বীয় বিষয় নিয়ে বেশি আলোচনা করতাম, আর ফলিত জীববিজ্ঞানে আমরা যেটা অ্যাপ্লাইড বায়োলজি। তো এই ফলিত জীববিজ্ঞানে আমরা কিন্তু প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে বেশি আলোচনা করতাম। ঠিক আছে, তো ভৌত জীববিজ্ঞানের একটা প্রথম শাখাটাই ছিল বই অনুসারে মরফোলজি, মনে আছে? অঙ্গ সংস্থান। তো অঙ্গ সংস্থানে দুইটা ভাগ ছিল, এক্সটার্নাল মরফোলজি আর ইন্টারনাল মরফোলজি। এক্সটার্নাল মরফোলজি মূলত যেমন উদ্ভিদের ক্ষেত্রে বাইরে থেকে কি দেখা যায়, পাতা, বা মানুষের ক্ষেত্রে কি যে ত্বক দেখা যাইতেছে বা বাইরে থেকে যাই দেখা যায়, এগুলার গঠনতন্ত্র নিয়ে যে আলোচনা, সেটা হলো এক্সটার্নাল মরফোলজিতে পড়ানো হয়। আর ইন্টারনাল মরফোলজিতে পড়ানো হয় ভিতরের অংশ। ঠিক আছে, শরীরের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে পড়াশোনা করানো হয়। যেমন এই যে আমাদের মনে করো কিডনি বা লিভার, এইসব অঙ্গ কিভাবে গঠিত হয়েছে, এটা কিন্তু ইন্টারনাল মরফোলজির অংশ। আর এই যে ইন্টারনাল মরফোলজি, এইটাই অ্যাকচুয়ালি অ্যানাটমির আরেক নাম বলতে পারো। ঠিক আছে, ইন্টারনাল মরফোলজি হইল গিয়ে অ্যানাটমি। যাক, এরপর দেখো এই কেওলাস লিনিয়াস উনি কিছু কাজ করছে, যে শ্রেণীবিন্যাস এবং নামকরণ এই দুইটার ভিত্তি প্রবর্তন করছে। আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটাতে কিন্তু শ্রেণীবিন্যাস আর নামকরণই আমরা শিখবো। নামকরণ কেমন নামকরণ? দ্বিপদ নামকরণ। আচ্ছা, জীব জগৎকে কি করছে? আগে কিন্তু আমি দেখছি যে জীব জগৎকে শুধুমাত্র উদ্ভিদ আর প্রাণী এই দুই ভাগই ভাগ করা হইতো। সো জীব জগৎকে দেখো কোন দুইটা জগতে ভাগ করা হইতো, একটা হলো কি উদ্ভিদ জগৎ আর একটা হলো প্রাণী জগৎ। এই উদ্ভিদ জগতের যে পড়াশোনা সেটা হলো গিয়া উদ্ভিদ বিজ্ঞান, যার ইংলিশ নাম হইলো বোটানি। আর প্রাণী জগতের যে পড়াশোনা তাকে আমরা বলতে পারি প্রাণী বিজ্ঞান, যার ইংলিশ নেম কি? ভালো, জুওলজি। ঠিক আছে, জু চিড়িয়াখানা, জুওলজি অ্যান্ড বোটানি, মানে বোটানিক্যাল গার্ডেন থেকে বোটানি, আর কি জু থেকে আসছে জুওলজি। পারবা না ইংলিশগুলো? আচ্ছা দেখো, এরপরে আমরা শ্রেণীবিন্যাসের মধ্যে ঢুকে যাইতেছি। ক্লাসিফিকেশন আমরা এখন করব কিভাবে? প্রথমত যে ইংরেজ বিজ্ঞানী আছে একজন, তার নাম হইল আর.এইচ. হুইটেকার। দেখো একেবারে আগে কিন্তু ক্যারোলাস লিনিয়াস দুই ভাগে ভাগ করে রাখছে, উদ্ভিদ আর প্রাণী। কিন্তু এরপরে যখন দেখা গেছে যে উদ্ভিদ প্রাণীর বাইরেও অনেক কিছু আছে, তখন কি করা হয়েছে, এই প্রথমত এই যে হুইটেকার নামে আর.এইচ. হুইটেকার, সে কত সালে? 1969 সালে 5টা রাজ্য বা 5 কিংডমের প্রস্তাব করছে। ঠিক আছে, 5টা রাজ্য কেমন ছিল? এই যে দেখো, জীব জগৎকে 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল। কি কি সেই রাজ্য? প্রথম রাজ্য দেখো মনেরা, প্রোটিস্টা, ফানজাই অথবা বাংলায় বলে ছত্রাক। চতুর্থ রাজ্য প্লান্টি মানে উদ্ভিদ আর কি। আর পঞ্চম রাজ্য এনিমেলিয়া বা প্রাণী। ঠিক আছে, এই হলো জীবজগতের 5টা রাজ্য। কিন্তু 5টা রাজ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না, এটার আবার একটু আপডেট ভার্সন বাইর করছে 5 বছর পরে। দেখো 5টা রাজ্য আবার 5টা বছর, 1969-এর সাথে 5 যোগ করো, কত হয়? 1974 সাল। এই 1974 সালে হুইটেকারের আরেক বন্ধু মার্গুলিস সাহেব, এই মার্গিউলিস কি করছে, এই আগে থেকে যেই তোমার 5 রাজ্যের প্রস্তাবনা ছিল এইটার আরেকটু পরিবর্তিত আর বিস্তারিত রূপ দিছে, মানে আপডেট ভার্সন বের করছে। সে কি আপডেট ভার্সন বের করছে? দেখো উনি কি করছে, জীব জগৎকে ডিরেক্ট রাজ্যে ভাগ করে নেয়। আগে কিন্তু ডিরেক্ট দেখো, রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5, জীব জগৎকে ডিরেক্টলি 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল, 5 কিংডম। বাট এই মার্গিউলিস সাহেব করছে কি, রাজ্যে ভাগ করার আগে সুপার কিংডমে ভাগ করছে। বুঝছো, কিংডমের আগে সুপার কিংডম। এখন জীবজগৎকে উনি মোট 2টা সুপার কিংডমে ভাগ করছে। প্রথম সুপার কিংডমের নাম ছিল প্রোক্যারিওটা, আর দ্বিতীয় সুপার কিংডমের নাম হইল ইউক্যারিওটা। প্রথম যে সুপার কিংডম প্রোক্যারিওটা, এইটার আন্ডারে মনেরা রাজ্য। আর অন্য যে 4টা রাজ্য ছিল, এই 4টা রাজ্য হইল দ্বিতীয় যে সুপার কিংডম বা ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। এখন এই প্রোক্যারিওটা মানে কি, ইউক্যারিওটা মানে কি, এখন আলোচনা করব। দেখো প্রোক্যারিওটা এই শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, প্রথমে ভাগে আসছে প্রো, আর ক্যারিওটা এটা অ্যাকচুয়ালি আসছে ক্যারিয়ন।
এই প্রো আর ক্যারিয়ন এই দুটো শব্দ যুক্ত হয়ে এই প্রো ক্যারিওটা শব্দটার প্রাদুর্ভাব হয়েছে। তাহলে প্রো মানে আমরা অনেকে গেম খেলি, গেম খেলার সময় বলি যে ও একটা প্রো গেমার। প্রো গেমার বলতে আমি বুঝাই যে ও অনেক ভালো গেম খেলে। আচ্ছা, ভালো যে গেম খেলে, যে কোনো একটা কাজে তুমি যদি ভালো হইতে চাও তাহলে কি ওই কাজটা অনেক দিন বসে করতে হবে না? তোমার অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে না, বলো? প্রো গেমার বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে ভালো গেমার, ভালো গেম খেলে। এখন ভালো গেম খেলা তখনই সম্ভব যখন একজন মানুষ অনেক দিন ধরে গেম খেলে, মানে পুরনো। তাহলে এই প্রো কথাটার আরেকটা মানে হলো গিয়ে পুরনো অথবা আদি। আদি মানে হলো পুরনো, ঠিক আছে? তো প্রো প্রো শব্দটার বাংলা মানে হলো আদি। আর কেরিয়ন, এই কেরিয়ন শব্দটার মানে হলো নিউক্লিয়াস। সোজা বাংলায় কেরিয়ন মানে হইল নিউক্লিয়াস। তাহলে এখানে এই প্রো আর কেরিয়ন যখন যুক্ত হয়েছে, ঠিক আছে, মানে আদি নিউক্লিয়াস, তাহলে প্রো ক্যারিওটা, এই যে সুপার কিংডমটা আমি দেখতেছি, এই সুপার কিংডমের মধ্যে যত জীব আছে তারা সবাই কেমন হবে? আদি নিউক্লিয়াস বিশিষ্ট, না বলো? এখন এই আদি নিউক্লিয়াস মানে হইলো, যদিও গেমের ক্ষেত্রে প্রো বলতে বোঝায় ভালো, বাট এই প্রো ক্যারিওটার ক্ষেত্রে প্রো মানে আদি, আদি মানে বুড়রা, ঠিক আছে? বুড়রা এ হলো অগঠিত, মানে সঠিকভাবে গঠিত হয় নাই। এখন অগঠিত কি? অগঠিত নিউক্লিয়াস, ঠিক আছে? আদি মানে হইলো অগঠিত, আর এখানে তো আসি আছে নিউক্লিয়াস, তাহলে আদি নিউক্লিয়াস মানে হইলো অগঠিত নিউক্লিয়াস। হ্যাঁ, আর যদি একটা কোষের মধ্যে অগঠিত নিউক্লিয়াস থাকে তাহলে সেই কোষটাকে আমরা বলি আদি কোষ। আবার এই পাশে আসো, এই যে ইউক্যারিওটা, এই ইউক্যারিওটার প্রথম আসছে ইউ আর ক্যারিয়ন, এই দুইটা শব্দের সমন্বয়ে আসছে ইউক্যারিওটা। তাহলে ইউ শব্দটার অর্থই হলো সুগঠিত। হুম, আর ক্যারিয়ন তো নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটা যদি হয় আদি নিউক্লিয়াস, ইউক্যারিওটা কি হবে? মানে এটা যদি হয় অগঠিত নিউক্লিয়াস, তাহলে ইউক্যারিওটা হবে সুগঠিত নিউক্লিয়াস। বুঝতে পারছো? আর এই সুগঠিত নিউক্লিয়াসটা যেই কোষের মধ্যে থাকবে ওই কোষটাকে বলা হয় প্রকৃত কোষ। আদি এই যে অগঠিত নিউক্লিয়াস যেই কোষের মধ্যে থাকবে তাকে বলা হয়তো কি কোষ? আদি কোষ। আর এই সুগঠিত মানে ভালো নিউক্লিয়াসটা যেই কোষের মধ্যে থাকবে সেই কোষকে আমরা কি বলবো? প্রকৃত কোষ। আমি জানি একটু হজবরল লাগতে পারে, বাট ছবি দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, এখানে একটা নিউক্লিয়াসের ছবি আমি দিছি, ছবিটা একটু দয়া করে ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে? এই যে ছবিটা দিকে যদি একটু লক্ষ্য করি, আমরা একটু জুম করি, দেখো এই ছবিটায় আমার প্রথমত এই পাশে যে জিনিসটা দেখতেছো, এই যে পুরাটাকে আমরা বলবো নিউক্লিয়াস। এরপর এই যে এখানে দেখো, ওকে, ও সরি, এই দেখো এইখানে একটা জিনিস, এই যে একটু লাল লাল দেখতেছো, ঘন। নিউক্লিয়াসের মধ্যে আবার এই যে ঘন ঘন যে জিনিসটা, এই যে লাল একেবারে, এইটাকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস, ঠিক আছে? আর এই যে দেখো সুতার মতো পেঁচানো পেঁচানো আছে না, এগুলাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। অন্যান্য অনেক নাম আছে, ওগুলো আমরা পরবর্তীতে শিখবো। এক জিনিসটা কিন্তু অনেক রকমের নাম থাকতে পারে। আর এই নিউক্লিয়াসের যে বাইরের যে পর্দাটা দেখতেছো না, এই যে পর্দা, এই পর্দাটা কিন্তু এখানে আবার অনুপস্থিত। দেখো এই এখানে পর্দাটা আছে, এখানে আবার নাই। আবার পর্দা আছে, পর্দা নাই, পর্দা আছে, পর্দা নাই, এমন একটা অবস্থা। মানে তারা আমার আমার সঙ্গে কি লুকোচুরি খেলতে আছে। তাহলে এই যে পর্দাটা দেখতেছো, এই পর্দাটা কি নিউক্লিয়াসের পর্দা না? তাহলে আমি বলতে পারি এটারে বলি নিউক্লিয়ার পর্দা, অথবা পর্দার যে ইংলিশটা তুমি বলতে পারো নিউক্লিয়ার মেমব্রেন। এছাড়াও মেমব্রেনের জায়গায় তুমি বলতে পারো নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে? অনেক নাম আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার পর্দা। ঝিল্লি মানেই হইলো পর্দা, ঠিক আছে? বাংলা ঝিল্লি, পর্দা। আর ইংলিশ কি কি আছে? এনভেলপ আর মেমব্রেন, আউলে যাওয়া যাবে না। তো এই হলো আমাদের নিউক্লিয়ার পর্দা। আর নিউক্লিয়ার পর্দার মাঝখানে মাঝখানে কিন্তু যে ফাঁকা আছে দেখছো, তো একে আমরা কিন্তু বলতে পারি যে নিউক্লিয়ার ফাঁক। যেহেতু ফাঁকাগুলো কোথায়? নিউক্লিয়াসে, তাহলে একে আমরা বলবো কি? এগুলোকে নিউক্লিয়ার ফাঁক বা নিউক্লিয়ার রন্ধ্র বলতে পারি, ইংলিশে বলে নিউক্লিয়ার পোর্ট। তো এই যে আমি গঠনটা বললাম, তুমি কি বুঝতে পারছো এগুলো সব? আচ্ছা, বুঝতে পারলে এখন তোমার খেলা হয়ে গেছে অলরেডি। এটা কেন বুঝাইলাম? কারণ একটু আগের পৃষ্ঠায় আমি একটা কথা বলছি যে আদি কোষ, প্রকৃত কোষ, অগঠিত নিউক্লিয়াস আর সুগঠিত নিউক্লিয়াস বা স্বগঠিত নিউক্লিয়াস। এখন দেখো এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা তুমি আমাকে বলো এটা কি স্বগঠিত, সুগঠিত নাকি অগঠিত?
এটা কিন্তু সুগঠিত নিউক্লিয়াস। তুমি কিভাবে বুঝছো? কারণ এই নিউক্লিয়াসে বাইরে কিন্তু দেখো পর্দা আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, আবার ভিতরে দেখো নিউক্লিওলাস নামে একটা অর্গান আছে। কিন্তু যদি আমি এই নিউক্লিয়াসটাই আঁকতাম, কিন্তু সেইখানে এই যে বাইরের যে পর্দাটা আছে, এই নিউক্লিয়ার মেমব্রেন, এটা যদি না থাকতো, আবার এই যে ভিতরের যে নিউক্লিয়ার মেমব্রেন দিছি, সরি নিউক্লিওলাস দিছি, এই নিউক্লিওলাসটাও যদি না থাকতো, তাহলে যে ভিতরের যে কন্টেন্টগুলো আছে, যে ভালো কথা, নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থটা আছে, এই পুরোটাই কিন্তু তরল পদার্থ আছে। এই তরল পদার্থের নাম হলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিও প্লাজম, প্লাজমা থেকে আসছে প্লাজম, নিউক্লিয়াসের প্লাজমা মানে নিউক্লিও প্লাজম। এখন যদি বাইরের এই পর্দাটা না থাকে, বাইরের যদি এই বাউন্ডারি বা দেওয়ালটা না থাকে, তাহলে ভিতরের যে কন্টেন্ট গুলা, এগুলো কি মানে এবড়ো থেবড়ো ভাবে ছড়াই ছিটাই যাবে না বলো? সেটাকে আমরা বলবো অগঠিত নিউক্লিয়াস। তাহলে সুগঠিত নিউক্লিয়াস আর অগঠিত নিউক্লিয়াসের পার্থক্য আশা করি তুমি বুঝতে পারছো। সুগঠিত নিউক্লিয়াসে বাইরের যে মেমব্রেনটা, ঠিক আছে, ওই নিউক্লিয়ার মেমব্রেনটা অবশ্যই থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, তারপরে আর ভিতরে নিউক্লিয় লাসটা থাকবে। এটাই হলো আমার সুগঠিত নিউক্লিয়াস। আর এই সুগঠিত নিউক্লিয়াস মনে করো একটা কোষই আঁকে, এটা মনে করো একটা কোষ, ঠিক আছে। এই সুগঠিত নিউক্লিয়াস যে কোষের মধ্যে থাকবে, এই কোষটা হলো প্রকৃত কোষ। আর আমি যদি একটা অগঠিত নিউক্লিয়াস আঁকি, মানে কি নিউক্লিয়ার মেমব্রেন নাই, তাহলে কি এই যে ক্রোমাটিন তন্তু, তারপরে যে নিউক্লিয় প্লাজম, ঠিক আছে, নিউক্লিয় লাসও কিন্তু নাই, এই সব কিন্তু এই কোষের মধ্যে কি ছড়াই ছিটাই যাবে না বলো? তাহলে এই কোষটা কি তুমি কি কেমন কোষ বলবা, আদি কোষ নাকি প্রকৃত কোষ? আদি কোষ। আর এই যে নিউক্লিয়াসটাকে তুমি কেমন নিউক্লিয়াস বলবা, সুগঠিত নাকি অগঠিত? এই অগঠিত নিউক্লিয়াসের একটা বিশেষ নাম আছে, এটাকে বলে নিউক্লিওয়েড। আমরা সামনে দেখবো, ঠিক আছে। মানে অয়েড মানে কি, এই যে অয়েড কথাটা খেয়াল করে শোনো, অয়েড মানে হলো গিয়ে মতো, ঠিক আছে। বলছি কি নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড মানে কি নিউক্লিয়াসের মতো, বাট অ্যাকচুয়ালি নিউক্লিয়াস না। কারণ কি, এটা তো নিউক্লিয়াসের মতো এত সুন্দর করে সাজানো না, এই জন্য আমরা এর নিউক্লিয়াস বলবো না, এর বলবো যে নিউক্লিয়াসের মতো, ঠিক আছে। এটা আমরা সামনে শিখবো এই ক্লাসের বিষয় এগুলো। তো এখন এই পর্যন্ত আমি যা যা পড়লাম, তুমি কি বুঝতে পারছো সবকিছু? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে মাশাল্লাহ। এখন একটা কাজ করি, এটা বেশি বড় করে ফেলাইছি, একটু ছোট করি, তারপর আবার পড়াশোনা স্টার্ট করি। খেয়াল করো, আদি কোষ আর প্রকৃত কোষের কিছু আমি একটা পার্থক্য ছকের মাধ্যমে পড়াইছি। তবে এর আগে একটা জিনিস দেখো, কোষের প্রকারভেদ। কোষকে আমরা নানাভাবে প্রকারভেদ করতে পারি, হ্যাঁ, ক্লাসিফাই করব। যেমন তুমি যদি গঠনের উপর ভিত্তি করে চিন্তা করো, মানে কোষটা কিভাবে গঠিত হয়েছে এর উপর ভিত্তি করে আমরা এটা আলাদা করব। দেখো, কোষে গঠনের উপর ভিত্তি করে কোষ হতে পারে দুই রকমের, এক আদি কোষ আর দ্বিতীয়ত প্রকৃত কোষ। এখন কিন্তু তুমি অলরেডি নিজেই লিখতে পারবে আদি কোষ কি আর প্রকৃত কোষ কি। যেমন দেখো পার্থক্যগুলা, আদি কোষে নিউক্লিয়াসটা কেমন থাকে, অগঠিত। আর প্রকৃত কোষে নিউক্লিয়াসটা কেমন থাকবে, সুগঠিত। আবার যেহেতু আদি কোষে নিউক্লিয়াস অগঠিত, তাহলে এর কি নিউক্লিয়ার যে মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, এটা কি থাকবে নাকি থাকবে না? থাকবে না, অনুপস্থিত, আদি কোষ না। আদি কোষে নিউক্লিয়ার পর্দাটা থাকবে না, আর প্রকৃত কোষে নিউক্লিয়ার পর্দাটা অবশ্যই থাকবে। আবার দেখো, আদি কোষে নিউক্লিওলাস থাকবে নাকি থাকবে না? থাকবে না। এই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসটা থাকে না আদি কোষে, কিন্তু প্রকৃত কোষে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এই দুইটাই উপস্থিত থাকবে। তৃতীয়ত দেখো, আচ্ছা ভালো কথা, একটা কোষে কোষে কিন্তু অনেক অঙ্গাণু আছে, তাই না? সেদিন আলোচনা করছিলাম কোষীয় অঙ্গাণু অনেক রকমের হইতে পারে। মনে করো একটা কোষ যদি আমি আঁকাই নর্মাল, সাপোজ এটা একটা কোষ, ঠিক আছে, জাস্ট চিন্তা করো, এই বাইরের যে একটা লেয়ার দেখতেছো না, এইটা হলো, আচ্ছা ভালো কথা, এটা যদি হয় উদ্ভিদের কোষ, ঠিক আছে, উদ্ভিদের কোষ হইতে পারে। উদ্ভিদের কোষ হলে অনেকটা এমন থাকে, আপাতত বোঝার জন্য আঁকাইতেছি, জাস্ট বুঝো। এই যে বাইরের যে লেয়ারটা দেখতেছো না, একেবারে উদ্ভিদের ক্ষেত্রে বাইরে একটা এক্সট্রা লেয়ার হয়, এই এক্সট্রা লেয়ারটাকে আমরা বলি ইংলিশে সেল ওয়াল, আর বাংলায় বলে দেখো সেল। সেল অর্থ কি, কোষ, আর ওয়াল অর্থ কি জানো, দেওয়াল বইলো না, একটা ভালো একটা বাংলা আছে প্রাচীর। তাহলে সেল ওয়ালের বাংলা কি, কোষ প্রাচীর, ঠিক আছে। এটা উদ্ভিদই থাকে, শুধুমাত্র প্রাণীতে থাকে না।
কোশ্চেন আসতে পারে যে উদ্ভিদে কেন থাকে, অন্যদের কেন থাকে না। এইভাবে তুমি ভাবতে পারো যে যেহেতু উদ্ভিদ কিন্তু নড়াচড়া করতে পারে না, আমরা প্রাণীরা কিন্তু নড়াচড়া করতে পারি, মুভমেন্ট করতে পারি। সাপোজ আমাদের যখন কেউ অ্যাটাক করে তখন কি আমরা কিন্তু সেখান থেকে সরে আসতে পারি, কিন্তু উদ্ভিদের কিন্তু এই স্কোপটা নাই, ওরা সেইখানেই সীমাবদ্ধ। ঠিক আছে, ওরা নড়তে পারে না। এই জন্য মনে করো আল্লাহ তালা ওদের এক্সট্রা একটা স্ট্রং লেয়ার দেশে বাইরে প্রতিরক্ষার জন্য, এইভাবে চিন্তা করবা। এই জন্যই ওদের বাইরে কোষ প্রাচীর বা সেল ওয়াল আছে, বুঝতে পারছো? তারপরের যে লেয়ারটা আছে এইটার নাম হইল গিয়া কোষ ঝিল্লি। কি? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির ভিতরে যা কিছু আছে, কোষ ঝিল্লির ভিতরে যা কিছু আছে এই সব কিছুকে একসাথে বলতে পারো তুমি প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, প্রোটোপ্লাস্ট বলতে পারো। কোষ ঝিল্লির ভিতরে সব কিছুকে প্রোটোপ্লাস্ট বলতে পারো। আর প্রোটোপ্লাস্টকে দুইটা ভাগে ভাগ করতে পারো, যে এক হলো গিয়ে নির্জীব বস্তু, এগুলো সব আমি সামনে দেখাবো দ্বিতীয় অধ্যায়তে, আপাতত জাস্ট বইলে রাখতেছি। আরেকটা হলো প্রোটোপ্লাজম। ঠিক আছে, নির্জীব বস্তু বাদে যা কিছু আছে সবই প্রোটোপ্লাজম। সাপোজ এত কাহিনী না করে আপাতত জাস্ট মনে রাখো যে কোষঝিল্লির ভিতরে থাকে সবকিছু হইল গিয়ে প্রোটোপ্লাজম। ঠিক আছে, এই কোষঝিল্লি দিয়ে বেষ্টিত সবকিছুকে আমরা বলবো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে আবার দুটো জিনিস থাকে। প্রথমত থাকে একটা, এই যে বড়, এটা নাম কি একটু আগে যে পড়লাম, নিউক্লিয়াস। আর বাইরে এই যা কিছু থাকে এই সব কিছুকে কি বলে জানো? অবশ্যই বলে সাইটোপ্লাজম। ঠিক আছে, এই দেখো এইটা হলো গিয়ে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির ভিতরে সবকিছুকে বলে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের আবার দুইটা অংশ। প্রথম অংশ হলো গিয়া এই যে সাইটোপ্লাজম, আর দ্বিতীয় অংশ হলো গিয়ে নিউক্লিয়াস। ঠিক আছে, তুমি খেয়াল করো যদি এভাবে বলো যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হইলো সাইটোপ্লাজম, এইভাবে আমরা সংজ্ঞা দিতে পারি না বলো? বুঝতে পারছো? মানে প্রোটোপ্লাজম ইকুয়ালস টু সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, এটা খাতায় লিখবা। এখন এই যে সাইটোপ্লাজম দেখতেছো, সাইটোপ্লাজমের আবার দুইটা অংশ। অ্যাকচুয়ালি সাইটোসোল, মানে এই সাইটোপ্লাজমের যে তরল অংশটা সেইটা। আর এই সাইটোপ্লাজমে অনেক রকমের অঙ্গাণু আছে, তাদেরকে বলি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাইলে সাইটোপ্লাজমেরও কিন্তু দুইটা অংশ, একটা হলো সাইটোসোল, আর একটা হলো এই সাইটোসোলে যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। যেমন থাকতে পারে মাইটোকন্ড্রিয়া, আমি ভালো আঁকাইতে পারি না আজকে, প্রিপারেশন নিয়ে আসি না, ছোট হইতেছে। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়া থাকে একটা জিনিস। তারপরে থাকে যেহেতু এটা উদ্ভিদের কোষ, উদ্ভিদে কিন্তু প্লাস্টিড থাকবে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট থাকে। তারপরে আর কি আছে, অনেক কিছুই থাকে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামে একটা অর্গান আছে। তারপর গোলগি বডি আছে, এগুলো আমি এখন আঁকে আর সময় নষ্ট করতেছি না। অনেক কোষীয় অঙ্গাণু থাকে, এটা আমি জাস্ট আমার পয়েন্ট, বুঝতে পারছো? এখন কিছু কিছু কোষীয় অঙ্গাণু আছে যাদের বাইরে পর্দা বা ঝিল্লি আছে, আর কিছু কিছু কোষীয় অঙ্গাণু আছে যেগুলোর বাইরে ঝিল্লি নাই। এখন তুমি চিন্তা করো যে আদি কোষ মানে কি, এদের কিন্তু অগঠিত নিউক্লিয়াস। শুধু নিউক্লিয়াসটা যে অগঠিত এমন না, এদের সবকিছু। আচ্ছা তুমি একটা মানে লজিক্যালি একটা অ্যান্সার করো, আদিকালের যে মানুষেরা তারা কি জামা কাপড় পরতো? তারা কিন্তু নগ্ন থাকতো, নেকেড থাকতো অলওয়েজ, তাই না? তো এই যে আদি কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে এরাও আসলে নেকেড থাকতে চায়, এরা ল্যাংটা থাকতেই কমফোর্টেবল ফিল করে। তো এই জন্য যে সকল অঙ্গাণুর পর্দা আছে, বাইরের ঝিল্লি আছে, মানে যারা জামা কাপড় পরে ওই টাইপের কোন রকম অঙ্গাণু আদি কোষে উপস্থিত থাকতে পারবে না। ঠিক আছে, যেমন এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার কিন্তু পর্দা আছে। সো এই জন্য তাহলে বলো মাইটোকন্ড্রিয়া কি আদি কোষে থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে না। আবার প্লাস্টিড প্লাস্টিড থাকতে পারবে না, বা গোলগি বডি, আরো অসংখ্য অঙ্গাণু আছে। ঠিক আছে, যাদের পর্দা আছে সেগুলো কেউ থাকবে না আদিকোষে। তো এইটাই আমার থার্ড পয়েন্ট, যে পর্দা দিয়ে আবৃত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত। আদিকোষে এই অঙ্গাণুগুলো অনুপস্থিত, পর্দা বেষ্টিত অঙ্গাণু অনুপস্থিত। কিন্তু প্রকৃত কোষে কিন্তু পর্দা দিয়ে বেষ্টিত বা পর্দা দিয়ে আবৃত কোষীয় অঙ্গাণুগুলো উপস্থিত। ঠিক আছে, কারণ প্রকৃত কোষে আসলে সকল অঙ্গাণুই থাকবে, বোরখা পরাও থাকবে আবার বোরখা ছাড়াও থাকবে। কিন্তু আদি কোষে থাকবে সবাই মানে আউলা জাউলা জামা কাপড় পরা। এই আমেরিকা, এটা আমেরিকা, আর এটা মনে করো সৌদি আরব। ঠিক আছে, এইভাবে চিন্তা করতে পারো। এখন চতুর্থ পয়েন্ট, এটা তুমি বুঝবে না। আচ্ছা আগে বলো, এই যে একটা দুই, এক দুই তিন আর 5 নাম্বার পয়েন্ট পড়াইছে, এখানে কোনো সমস্যা আছে? পরবর্তীতে আমি দেখাবো যে পর্দা ছাড়া অঙ্গাণু কোনগুলা, পর্দা সহ অঙ্গাণু কোনগুলো, এগুলো দ্বিতীয় অধ্যায়ের আলোচনা।
চতুর্থ পয়েন্টটা দেখো লেখছি রাইবোজোম। আচ্ছা, আগে আমাকে বুঝতে হবে রাইবোজোম কি। এই যে কোষে অসংখ্য অঙ্গাণু আছে না, কোষে অঙ্গাণু, এই একটা এর মধ্যে একটা কোষে অঙ্গাণুর নাম হলো রাইবোজোম। রাইবোজোম দেখতে অনেকটা এরকম, দেখো এখানে ছবি দেওয়া আছে, এই যে লাইট মেরে দেখাই তোমাকে, এই যে এটা হলো গিয়ে রাইবোজোম একটা। এই রাইবোজোমে দুইটা অংশ থাকে, এগুলার বলে দুইটা সাব ইউনিট। হ্যাঁ, এই একটা সাব ইউনিট, আল্লাহ দাগ পড়ে গেল তো, দেখো এই একটা সাব ইউনিট আর এটা আরেকটা সাব ইউনিট। সাইজ দেখে বোঝা যাইতেছে যে এইটা হলো একটা, এটা বড় সাব ইউনিট আর এটা হলো গিয়া ছোট সাব ইউনিট। এখন এই রাইবোজোম, আদিকোষের ক্ষেত্রে রাইবোজোমে লেখছি কি 70S, আর প্রকৃত কোষে আমি লেখছি কি রাইবোজোমটা হইলো 80S। এখন এই 70S মানে কি, 80S মানে কি, সেটা আমি তোমাদেরকে বুঝাবো। যদি আমি বুঝাইতে চাইছিলাম না, বাট পরে দেখলাম অন্যান্য ইউটিউব চ্যানেলে বুঝাইছে। খেয়াল করো, এই যে রাইবোজোম বললাম যে দুইটা সাব ইউনিট নিয়ে অবশ্য সবসময় তৈরি হবে। 70S রাইবোজোমের ক্ষেত্রে কোন দুইটা সাব ইউনিট নিয়ে তৈরি হবে জানো? একটা হলো কি 50S আর একটা হলো কি 30S। ধরো এইটা যদি একটা 70S রাইবোজোম হয়, এটা মনে করো এটা 70S রাইবোজোমের ছবি, তাহলে এই সাব ইউনিটটা হলো 50S আর এই সাব ইউনিটটা হলো 30S। এখন চিন্তা করি, এটা 70S রাইবোজোম না, এটা মনে করি একটা প্রকৃত কোষের রাইবোজোম, আর প্রকৃত কোষের রাইবোজোম সবসময় 80S হবে। 80S রাইবোজোম কিভাবে তৈরি হয়? 60S আর 70S এই দুইটা সাব ইউনিটের সমন্বয়। তাহলে ধরি এইটা একটা প্রকৃত কোষ থেকে আমি এই রাইবোজোমটা বের করছি, তাহলে অবশ্যই রাইবোজোমের এই যে দুইটা সাব ইউনিট হবে, মনে করো এইটা তো বড় সাব ইউনিট, এটা হবে 60S আর এইটা হবে 40S। যদিও আমাদের হিসাব মতে 60 আর 40 যোগ করলে 100 হয়, আর 50 আর 30 যোগ করলে 80 হয়, কিন্তু এই হিসাবটা কিন্তু এরকম না, এটা ভিন্ন রকমের হিসাব। তার আগে বলো, এই যে আমি 70S 80S রাইবোজোমের এই যে সাব ইউনিটগুলো বুঝাইলাম কত কত, এটা তুমি বুঝতে পারছো বা মনে রাখতে পারবা? মনে রাখা লাগবে, রাখা ভালো আর কি। আচ্ছা, তাইলে এখন এই যে এস এস লেখছি, এস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন জাগে না যে এস মানে অ্যাকচুয়ালি কি? তাহলে এস মানে হলো, এস হলো ভেদবার্গ একক। এস ইকুয়ালস টু, আচ্ছা ওই যে যার, এটা সম্ভবত জার্মান একটা শব্দ, জার্মানে এসটা উচ্চারণ হয় না, এই যে ভেদবার্গ, বানান কি বিইআরজি নাকি ভিইআরজি সঠিক জানি না, ভেদবার্গ একক বা ইউনিট, ঠিক আছে। এস এর ফুল ফর্ম হলো ভেদবার্গ একক। একজন বিজ্ঞানী আছে যার নাম হলো ভেদবার্গ, সেই অ্যাকচুয়ালি আবিষ্কার করছে। এখন ভেদবার্গ একক এটা আসলে কিসের একক, তাই না? যেমন মিটার পার সেকেন্ড, এটা কিসের একক? ফিজিক্সে পড়ছি আমরা, এটা কিন্তু দ্রুতি অথবা বেগের একক। তাইলে এই যে এস বা ভেদবার্গ এটা আসলে কিসের একক, তাই না? আমাদের মনে প্রশ্ন আসতে পারে। এইটা হলো তলানি জমার হার, ঠিক আছে, যে কোন রেটে তলানি জমতে আছে। আচ্ছা, এর জন্য আরেকটা যন্ত্র সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই যন্ত্রটার নাম হলো সেন্ট্রিফিউগাল যন্ত্র, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল মেশিন। এটা এখানে সেন্ট্রিফিউজ করানো হয়, মানে কি এই যে যন্ত্রে যে কোনো কিছু তুমি যখন দাও অনেক স্পিডে ঘুরতে থাকে, কি করে অনেক স্পিডে ঘুরতে থাকে, তুমি বাটন অন করলে এর মধ্যে অনেক স্পিডে ঘোরে, অনেক স্পিডে ঘুরতে করতে তুমি তারপর বাটনটা অফ করবা। বাটনটা অফ করার পরে তুমি পর্যবেক্ষণ করবা যে সাপোজ এই যে একটা টেস্ট টিউব, দেখো এই যে এই টেস্ট টিউবের মধ্যে তুমি পর্যবেক্ষণ করবা যে কি হারে তলানি জমতে আছে, বুঝছো? তুমি যদি অনেকক্ষণ ঘুরাও তাহলে দেখবা কি আস্তে আস্তে তলানিগুলো জমা হবে নিচে একেবারে। তো তুমি কাউন্ট করবা যে কি হারে তলানি জমা হয়, যে প্রত্যেক মিনিটে কতগুলো তলানি জমা হইতেছে, ঠিক আছে, কতগুলো কণা আমার তলানি হিসেবে জমা হইতেছে। এই যে রেটটা, তলানি পড়ার যে হার, এর এককই হইল গিয়া এস। তাহলে যদি একটা আচ্ছা এটা কি যে বললাম বুঝতে পারছো? তলানি পড়ার হার, সহজ কথা। এখন যদি মনে করো এটা আদিকোষ, এই আদিকোষ থেকে তুমি যখন রাইবোজোমটা নিচ্ছো, তারপরে এই যে সেন্ট্রিফিউগাল মেশিনে ঘুরাবো অনেক স্পিডে এটা ঘুরে, তারপরে তুমি যখন বের করে দেখবা কি যে রাইবোজোম গুলো যে তলানি পড়তেছে তার হার হইল গিয়ে 70S। তার হার কত হবে? 70S। মানে একক সময় মনে করো 70টা তলানি পড়তেছে, 70টা কণা তলানি হিসেবে জমা হইতেছে। আর এটা যদি প্রকৃত কোষ হইতো, তাহলে এর রাইবোজোম তুমি যদি সেন্ট্রিফিউগাল মেশিনে ঘুরাইতো অনেক স্পিডে, তাহলে দেখতা যে এর তলানি পড়ার হার কত? 80S, ঠিক আছে। এখন প্রশ্ন যে 70S সমান সমান কেন 50S আর 30S এলাম, বা এই যে দুইটা সাব ইউনিট, এটা যে 50S আর এটা যে 30S, এটাও কিন্তু আমি পরীক্ষা লব্ধভাবে পাইছি। যেমন এই যে মনে করো 70S একটা রাইবোজোমের যে দুইটা সাব ইউনিট থাকে,
এই যে বড় সাব ইউনিটটারে তুমি যখন সেন্ট্রিফিউগাল মেশিনে দিয়ে ঘুরে নেওয়া শুরু করছো, তারপরে আবার এখানে রাখছো, তুমি দেখলে এখানে আমার তলানি পড়ার হার হলো 50s, আর ছোটটা যখন রাখছো তখন দেখলা এর তলানি পড়ার হার হলো গিয়া 30s। তো সেইখান থেকে আমি লিখছি যে 70s সমান সমান 50s প্লাস 30s। বুঝতে পারছো? আবার এটা যদি প্রকৃত কোষ হয়, তাহলে প্রকৃত কোষের বড় যে কি বলে পার্টটার ছোট যে সাব ইউনিটটা, এই দুইটা সাব ইউনিট আলাদা আলাদা করে তুমি ঘুরাইছো, তুমি দেখলা যে বড় সাব ইউনিটটার তলানি পড়ার হার 60s আর ছোটটার তলানি পড়ার হার 40s, এই জন্য 60s প্লাস 40s লাগছে। এটা কিন্তু কখনোই যোগ বুঝাইতেছে না যে 60s আর 40s যোগ করে 100s হবে। এখন বুঝছো কেন 50 আর 30 যোগ করলেও 80 না হয়ে 70 হয়েছে? আমি একজন ছোটবেলায় একটা ক্লাস করছিলাম একজনের, সেভাবে বলছিল যে একটা মনে করো কলম, এই কলমের কি থাকে, কলমকে আমি একটা মানে মুখ দিয়ে আটকাই রাখি না, এই যে কলমটা আর কলমের মনে করে যে মুখটা, এই যে কিন্তু দেখো কলমের মুখটা কিন্তু শুধু এই পার্টটা না, কলমের মুখের মধ্যে কিন্তু এই যে কমন এই জায়গাটা আছে, এইখানেও কিন্তু কলমের মুখটা আছে, এইখানেও কিন্তু কলমের মুখটা আছে, এই জন্য এভাবে বলছে যে এটা 50 এটা 30, কিন্তু যোগ করলে 80 না হয়ে 70 হয়েছে। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য বলছিল, আমি তোমাদেরকে অরিজিনাল ব্যাখ্যাটা দিয়ে দিলাম, যদিও এটা লাগে না 9-10 লেভেলে। এরপরে আছে 6 নম্বর পয়েন্টটা, দেখো ক্রোমাটিন তন্তুতে, আচ্ছা ক্রোমাটিন তন্তুকে এই যে নিউক্লিয়াসের গঠনের সময় কিন্তু আমি বুঝেছি যে এগুলো হলো গিয়ে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুতে ডিএনএ থাকে। আচ্ছা ডিএনএটা কেমন আমি বলছি, শেপ সম্পর্কে বলা হয়েছে যে বৃত্তাকার ডিএনএ। আদি কোষে কেমন ডিএনএ থাকবে তাইলে? শুধুমাত্র বৃত্তাকার ডিএনএ থাকবে। আর প্রকৃত কোষের যে ডিএনএটা থাকবে এটা হলো গিয়ে স্ট্র্যান্ড লাইক বা সুতা আকৃতি, ঠিক আছে, সুতার মতো ডাবল, যেমন আমাদের ডিএনএ হলো গিয়ে ডাবল স্ট্র্যান্ড, হ্যাঁ, দুইটা সুতার মতো, সরি ডাবল হেলিক্স মডেল, ডাবল হেলিক্স। আচ্ছা এটা পরবর্তীতে আমরা ব্যাখ্যা করবো না। যাই হোক, প্রকৃত কোষের যে ক্রোমাটিন তন্তু আছে, এই ক্রোমাটিন তন্তুতে শুধু ডিএনএ থাকে না, ডিএনএ থাকে, আরএনএ থাকে, আর প্রোটিন থাকে। প্রোটিন হিসেবে অ্যাকচুয়ালি থাকে হিস্টোন প্রোটিন, এই সম্পর্কে আমরা সামনে শিখবো। ঠিক আছে, তাহলে এই যে চারটা তুমি নোট করে নেবা, অবশ্যই এগুলো মুখস্থ রাখবা, কারণ আদি কোষ আর প্রকৃত কোষের যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে সামনে যাই। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটু আগের পৃষ্ঠায় আমি কোষের প্রকারভেদ করছিলাম গঠনের উপর ভিত্তি কইরা, এখন আমি কোষের প্রকারভেদ করব কাজের উপর ভিত্তি কইরা, যে কোষটা কি কাজ করতেছে। যেমন ভাগ করতে পারি দেহ কোষ আর জনন কোষ। এই দেহ কোষের কাজ কি তোমরা কি কেউ বলতে পারো? দেহ কোষের কাজ হলো দেহকে গঠন করা সহজ বাংলায়, আর জনন কোষের কাজ হলো কি বংশবৃদ্ধি। ঠিক আছে, বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে। সাপোজ আমরা যে যখন আমরা এটা জানি যে আমরা সবাই হলো কি ডিপ্লয়েড জীব, মানুষ একটা ডিপ্লয়েড জীব। এখন ডিপ্লয়েড জীব বা 2N এগুলাকে, এটা কিন্তু তোমরা মূলত কোষ বিভাজন চ্যাপ্টারে ভালো মতো শিখবা। আমি আপাতত একটা ব্যাখ্যা করি। আমাদের যে প্রত্যেকটা কোষ আছে না, একটু আগে বললাম, এই প্রত্যেকটা কোষে আমি কিন্তু দেখছি যে ক্রোমাটিন তন্তু থাকে। এই ক্রোমাটিন তন্তুগুলাই যখন কোষ বিভাজন হয়, কোষ বিভাজন কি, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা কোষ, এটা তো হলো কোষ বিভাজন। হ্যাঁ, আমাদের দেহে কন্টিনিউয়াসলি অসংখ্য কোষ নতুন কইরা জন্মগ্রহণ করে, আবার অসংখ্য কোষ মারা যায়। বুঝতে পারছো? আবার যখন এই যে ব্যালেন্সটা থাকে না, যখন অতিরিক্ত অনিয়ন্ত্রিতভাবে কোষ নতুন নতুন জন্মাইতে থাকে, এইটারে এই সময় টিউমার হয়। হ্যাঁ, আর টিউমারটা কিন্তু পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে। যাই হোক, তো এই যে কোষ বিভাজনটা আমি তোমাদেরকে দেখালাম, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা কোষ। এখন এই প্রত্যেকটা কোষে যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, এই ক্রোমাটিন তন্তুগুলা কোষ বিভাজনের সময় জল বিয়োজন করে। জল বিয়োজন মানে পানি ছাইরা দেয়। আর যখন পানি ছাইরা দেয়, তখন এই কোষের মধ্যে যে ক্রোমাটিন তন্তুগুলো ছিল, কোষ তো না অ্যাকচুয়ালি, মনে করো এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে, বাইরে কোষ আছে, এই বাইরে কোষ আছে, কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমাটিন তন্তু, ঠিক আছে, একেবারে বাইরে কিন্তু কোষ আছে। আর এইটা হলো মনে করো আমার নিউক্লিয়াসটা, ঠিক আছে, চিন্তা করো জাস্ট। এখন এই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, কোষ বিভাজনের সময় জল ছাইরা দেয়, পানি ছাড়ে। পানি ছাড়লে কি হয়, এই পেঁচানো পেঁচানো যে ছিল এটা এটা এরকম আর থাকে না, এটা দেখতে এরকম হয়ে যায়, দেখো এক্স এর মতো, ঠিক আছে, এরকম দেখতে হয়। বা আমি কিন্তু তোমাকে দেখাইছিলাম এটা অ্যাকচুয়ালি কেমন হয়। অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা দেখতে এরকম। কতবার যে আঁকাইলাম এ নিয়ে তার হিসাব নাই। পেঁচানোগুলা এইভাবে প্যাচ লাগে, এইভাবে প্যাচ লাগে ক্রোমোজোম হয়। আমি আপাতত এখানে এক্স এক্স লিখি, ঠিক আছে। তো এগুলো ক্রোমোজোম দেখতে এরকম হয়।
কোষ বিভাজনের সময়। তাহলে আমি কি বলতে পারি ক্রোমাটিন তন্তুই হইল ক্রোমোজোম? আমি অবশ্যই বলতে পারি ক্রোমাটিন তন্তুর একটা রূপ হলো ক্রোমোজোম, কোষ বিভাজনের সময় রূপ আর কি। এখন প্রত্যেকটা কোষে, আমাদের প্রত্যেকটা কোষে কতগুলো ক্রোমোজোম থাকে তুমি কি বলতে পারো? প্রত্যেকটা কোষে আমার ক্রোমোজোমের সংখ্যা হলো 46টা। 46টা এভাবে না বললে তুমি এভাবে বলতে পারো যে 23 জোড়া, ঠিক আছে, 23 কাপল। এখন এই বললাম 23 জোড়া, মনে করো এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, এখানে আছে একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম, এরকম করতে করতে মোট কয়টা জোড়া হবে? 23টা জোড়া। এখন এই প্রত্যেকটা জোড়ার, মনে করে এই যে জোড়াটা দেখতেছো, এই জোড়ার একটা ক্রোমোজোম আসে বাবা থেকে, একটা আসে মা থেকে, একটা আসে বাবা থেকে, একটা আসে মা থেকে। সিকোয়েন্সটা বুঝতে পারছো? তাহলে আমাদের শরীরের যে প্রত্যেকটা কোষ আছে, এই প্রত্যেকটা কোষে যে 46টা করে ক্রোমোজোম আছে, এই 46টা ক্রোমোজোমের 23টা আসে বাবা থেকে আর 23টা আসে মা থেকে, ঠিক আছে? এই 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা ক্রোমোজোমকে বলা হয় অটোসোম, ঠিক আছে, অটোসোম। এগুলো হলো আমাদের শরীরের বা আমাদের দেহের নানা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর বাকি যে দুইটা থাকে এগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে একজন ছেলের জেনেটিক রূপ কি বলতো? জিনোটাইপ। জিনোটাইপ এগুলো বলে জিনোটাইপ, তোমরা মানে ফিউচারে শিখবা যে আমি যে ছেলেদের একটা থাকবে এক্স আর একটা থাকবে ওয়াই। আর মেয়েদের ক্ষেত্রে কি হয়? দুইটাই এক্স। এই এক্স হইলো গিয়ে মানে প্রচুর প্রতিরোধ ক্ষমতা থাকে, বুঝছো? এই জন্য মেয়েদের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এরা অনেক কিছু সহ্য টহ্য করতে পারে। এই জন্যই কিন্তু এই যে নারী নির্যাতন হয়, এরা কিন্তু বেশিরভাগ কমপ্লেন পর্যন্ত করে না, এরা সব সহ্য করতে পারে, এদের ক্ষমতা খুবই বেশি প্রতিরোধ করার। আর দেখো এক্স আর ওয়াই ক্রোমোজোমটা একটা এমন যেটা মারামারি কাটাকাটি করতে পছন্দ করে, ঠিক আছে? এই জন্য ছেলেরা একটু হিংস্র টাইপের হয়। ছোটবেলায় দেখবা যে ছেলে কি করছে, ছেলে ওই লোকে বন্দুক নিয়ে খেলাধুলো করতেছে, আর মেয়ে কি করতেছে, পুতুল নিয়ে খেলা করে, সে সংসার নিয়ে খেলা করতেছে। যাই হোক, তো এই 44 আর 2 মোট কয়টা ক্রোমোজোম প্রত্যেকটা কোষে? 46টা ক্রোমোজোম, যার মধ্যে এই দুইটা ক্রোমোজোম তার লিঙ্গ নির্ধারণ করে, মানে তার কি সে কি ছেলে হবে নাকি মেয়ে হবে, ঠিক আছে? এই যে বলছি মোট 46টার মধ্যে 23টা আসে বাবা থেকে, 23টা আসে মা থেকে। সাপোজ এই অটোসোমের মধ্যে 22টা বাবা থেকে আসলো আর বাকি 22টা মা থেকে আসলো। এখন বাবা থেকে আরো একটা আসা বাকি আর মা থেকে আরো একটা আসা বাকি। এখন বাবা থেকে যার, মনে করো, আচ্ছা দেখো, যে ছেলে তার মধ্যে কিন্তু এক্স ওয়াই আছে, এই মনে করো বাবা আর এই হলো গিয়ে মা। তাহলে বাবার মধ্যে এক্স আছে, ওয়াই আছে, কিন্তু মায়ের মধ্যে কিন্তু শুধুমাত্র এক্সই আছে। তাহলে খেয়াল করো, আমরা মা থেকে কিন্তু অলওয়েজ এক্সই পাই, কিন্তু যদি বাবা থেকে এক্স আসে, বাবা থেকেও যদি এক্সটা আসে, তাহলে যে সন্তানটা হবে এটা হবে মেয়ে কন্যা সন্তান। আর যদি বাবা থেকে এক্স না আসা ওয়াই আসে, তাইলে সন্তানটা কেমন হবে? ছেলে সন্তান, ঠিক আছে? যদিও গ্রামগঞ্জে কি মানে ধারণা করা হইতো যে কি অবস্থা, তুই একটা ছেলে জন্ম দিতে পারস না, কিন্তু আসলে কিন্তু দোষটা কিন্তু দোষ তো না অ্যাকচুয়ালি, মানে এইটার পিছনের কারণ কিন্তু ওই পুরুষের নিজের, ঠিক আছে? সন্তান পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত যে ছেলে হবে নাকি মেয়ে হবে। যাই হোক, তো আপাতত তুমি কাজ চালানোর মতো দেহকোষ জননকোষ সম্পর্কে আশা করি বুঝতে পারছো। আমাদের যে বডি, আমাদের শরীরের যে কোষগুলা, বেশিরভাগই ওইগুলোকে দেহকোষ। আর জননকোষ আছে, জননকোষ দুই টাইপের, ঠিক আছে? হইতে পারে যে পুরুষের দেহের যে জননকোষ এগুলোকে বলে পুং জননকোষ। আমরা জানি যে পুং জননকোষ হলো গিয়া স্পার্ম, ঠিক আছে, বা শুক্রাণু। আর জননকোষ, স্ত্রী জননকোষ আছে। স্ত্রী জননকোষের নাম কি? ডিম্বাণু, ঠিক আছে? তো ওবাম আর স্পার্ম, ডিম্বাণু আর শুক্রাণু। এখন এই ডিম্বাণু শুক্রাণু হলো কি আমরা যখন টিনেজ বয়সে আসি ওই সময় আমাদের দেহে উৎপন্ন হয়, এর আগে উৎপন্ন হয় না। আমাদের দেহের বেশিরভাগ কোষ হলো গিয়া দেহকোষ। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, সাপোজ শুক্রাশয়, ঠিক আছে? শুক্রাশয় কি? শুক্রাশয় হলো যেটার কি বলে, টেস্টিস। পুরুষদের দেহের মানে বলতে পারো প্রধান জননাঙ্গ, টেস্টিস, ঠিক আছে? যেটা স্ক্রোটামের মধ্যে থাকে। আচ্ছা, এগুলো তোমরা বুঝবা না, যাই হোক, এর বাংলা টেস্টিসের বাংলা হলো গিয়া শুক্রাশয়। এই শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয়। তাহলে তুমি আমারে বলো, এই যে টেস্টিসের যে কোষগুলো আছে, এই কোষগুলা কি দেহকোষ নাকি জনন কোষ?
না, এইটাই একটা ভুল। টেস্টিস কি নর্মালি আমাদের বডির যে কোনো অর্গ্যানের মতোই তো একটা অর্গ্যান, তাই না? যে কোনো অর্গ্যানের যত কোষ সব কিছুই দেহকোষ। টেস্টিসটা গঠন করছে দেহকোষ। কিন্তু এই টেস্টিস থেকে যে আমার শুক্রাণু বা স্পার্ম উৎপন্ন হইতেছে, এই শুক্রাণুটা হইল গিয়ে জনন কোষ। শুক্রাশয়ের যে কোষ এগুলো দেহকোষ, কিন্তু শুক্রাণুটা কি হবে? জনন কোষ। ঠিক আছে, আউলাই যাওয়া যাবে না। এই পার্টটা একবার রিপিট করো। এখন আমি যে তোমার বললাম বাবা থেকে 23টা পাই, আবার মা থেকে 23টা পাই, এই 23টা ক্রোমোজোমকে বলা হয় একসেট ক্রোমোজোম। কি বলে? একসেট ক্রোমোজোম। একসেট ক্রোমোজোমকে এন দ্বারা প্রকাশ করা হয়। আবার এই যে মা থেকে আমরা একসেট ক্রোমোজোম পাইলাম না, এই একসেট ক্রোমোজোমকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, বা 1n বলতে পারো, 1n 1n। ঠিক আছে, এটার আবার একসেট জিনোমও বলতে পারো, একসেট ক্রোমোজোমও বলতে পারো, অথবা একসেট জিনোম বলতে পারো, ওয়ান সেট জিনোম। এটা জানি না রাখো। একসেট জিনোমে কয়টা ক্রোমোজোম থাকে? 23টা। তাই বাবা থেকে একসেট জিনোম আসলো, আবার মা থেকে একসেট জিনোম আসলো, এই 23টা, এই 23টা মোট। তাহলে দেখো এন আর এন যখন যুক্ত হবে তখন কি 2n হবে না? এই 2nটাই হইলো জাইগোট। এই 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 এনটা হইলো গিয়া মনে করো এটা যদি বাবা হয় তাহলে এটা হলো মনে করো আমার ডিম শুক্রাণু, আর এটা হলো কি ডিম্বাণু। তাই ডিম্বাণু আর শুক্রাণু যখন মিলিত হয়, যখন আমার নিষিক্ত জাইগোটটা আমরা পাই, এই নিষিক্ত জাইগোটে কিন্তু আবার 46টা ক্রোমোজোম থাকে। বুঝতে পারছো? আমাদের যে নর্মাল দেহকোষ, এই সব কয়টা কোষ হলো 2n, সব কয়টা কোষ হলো 2n, বাবা হোক মা হোক সবার সব কোষ হলো গিয়ে 2n। কিন্তু আমাদের দেহে যখন জনন কোষ তৈরি হয়, জনন কোষ মানে কি এই 2n থেকে n হবে, 2n থেকে কি হবে? n হবে। মানে এই কোষগুলো ছিল 46টা করে ক্রোমোজোম, কিন্তু এই 46টা ক্রোমোজোম থেকে আমার 23 ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ হবে। আর এই কোষটাই হলো গিয়া জনন কোষ। যদি এটা ছেলে হয় তাহলে এটা হলো শুক্রাণু, আর যদি এটা মেয়ে হয় তাহলে এইটাকে বলবো আমরা ডিম্বাণু। বুঝছো? এই যে 2n না, 2n কে বলা হয় ডিপ্লয়েড, আর n কে বলা হয় হ্যাপ্লয়েড। আমি এভাবে মনে রাখতাম যে ডিপ্লয়েড ডাবল, তাই যে 2 ডিপ্লয়েড, আর এটাকে বলে হ্যাপ্লয়েড। এগুলো কোষ বিভাজন চ্যাপ্টারের কনসেপ্ট, কিন্তু সামনে কিছু জিনিসপাতি বোঝার জন্য লাগবে। এখানে তোমার কোন টপিকে বা কোথায় একটু কনফিউশন হয়েছে একটু বলো, আমি ওই জায়গাটা আরেকবার ক্লিয়ার করবো। হ্যালো? দেখো এই যে 2n থেকে n হয়, এই পদ্ধতি, এই কোষ বিভাজন পদ্ধতিটা হলো মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। ঠিক আছে, এটা আমরা সামনে শিখবো। যাক, এগুলো নিয়ে আপাতত বেশি পেঁচাল না পড়ি। তো মেন কথা হইলো কোষ কাজের উপর ভিত্তি করে দুই রকমের, দেহকোষ, জনন কোষ। দেহকোষের কাজ দেহ গঠন করা, আর জনন কোষের কাজ বংশ বিস্তার করা। বা জনন কোষ কি কি আছে? পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ। পুংজনন কোষের আরেক নাম শুক্রাণু, আর স্ত্রী জনন কোষের নাম কি? ডিম্বাণু। তারপরে যে অটোসোম, মানে আমাদের প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম থাকে। তারপরে যে জোড়ায় জোড়ায়, তারপরে এক সেট জিনোম, এক সেট জিনোম, বাবা থেকে আসে এক সেট, মা থেকে আসে এক সেট। এগুলো তো বুঝছো তাই না? তাইলেই হইলো, আর কিছু লাগবে না, ওগুলো পরে শিখবো আমরা। এখন আমরা শ্রেণীবিন্যাসের যে রাজ্যগুলো দেখলাম, হ্যাঁ, এই রাজ্যগুলো একটু বিস্তারিতভাবে শিখবো। আর এই পার্টটাই সিকিউর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সিকিউ আসবে এখান থেকে, যে কোন রাজ্যটা বেশি উন্নত। একটা টেকনিক কি জানো? প্রথমে মনেরা, মনেরার থেকে উন্নত হইলো গিয়া পোটিস্টা, পোটিস্টার থেকে উন্নত হইলো গিয়া ফানজাই বা ছত্রাক, ছত্রাকের থেকে উন্নত হইলো গিয়া প্লান্টি, আর প্লান্টির থেকে উন্নত হইলো গিয়া এনিমেলিয়া। তাহলে সব থেকে উন্নত কে? এনিমেলিয়া। আর সব থেকে অনুন্নত কে? মনেরা। ঠিক আছে, এই টাইপের কিন্তু কোশ্চেন আসবে সিকিউতে আমাদের, বড় প্রশ্নগুলা। আচ্ছা খেয়াল করো, এই যে মনেরা রাজ্য, এই মনেরা রাজ্য কোন সুপার কিংডমের অন্তর্ভুক্ত? প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা। আর মনেরা বাদে অন্য যে চারটা রাজ্য, প্রোটিস্টা, ছত্রাক, প্লান্টি, এনিমেলিয়া, এরা জানি কোন সুপার কিংডমের অন্তর্ভুক্ত? ইউক্যারিওটা। আর এগুলো নিজের হলো গিয়ে কিংডম, ঠিক আছে, ছোট ছোট রাজ্য, আর ওগুলো হলো গিয়ে মহারাজ্য, সুপার কিংডম। আচ্ছা, তাইলে প্রোক্যারিওটা সুপার কিংডমের প্রথম যে মানে একমাত্র রাজ্য হলো গিয়ে মনেরা, রাজ্য 1 মনেরা। মনেরাকে বলা হয় ব্যাকটেরিয়া রাজ্য, কারণ মনেরার মধ্যে ব্যাকটেরিয়া আছে। দেখো এদের বৈশিষ্ট্য কি, প্রথমেই আমি কিন্তু শিখে গেছি যে মনেরা প্রোক্যারিওটা, তাই এরা কি আদিকোষী না?
কারণ যে কারণ আচ্ছা, আদিকোষী মানে কি, এদের নিউক্লিয়াসটা কেমন হবে বলো তো? অগঠিত। এদের কি নিউক্লিয়ার পর্দা থাকবে? এদের কি নিউক্লিয় লাস থাকবে? এদের কি পর্দা বেষ্টিত অন্যান্য কোষীয় অঙ্গাণু, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো থাকবে? এদের রাইবোজোম থাকবে? রাইবোজোম অবশ্যই থাকবে। রাইবোজোম এমন একটা অঙ্গাণু, আদিকোষ প্রকৃত কোষ দুই জায়গাতেই থাকে, এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এটা নোট ডাউন করতে পারো। আচ্ছা, তাহলে এদের আদিকোষের রাইবোজোমটা কেমন প্রকৃতির হবে? 70s। আর এই 70s রাইবোজোম কিভাবে তৈরি হয়েছে? দুইটা সাব ইউনিট কি কি? ভেরি গুড। আচ্ছা, এই আদিকোষী নিয়ে আমার আলোচনা হয়ে গেল। তাহলে এগুলো তুমি যদি আসে মনের আর বৈশিষ্ট্য, তুমি এগুলো এই আদিকোষী যদি জাস্ট তোমার মাথার মধ্যে থাকে, তুমি এগুলো সব লিখতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখো, এক কোষী। প্রথম বললাম আদিকোষী, তারপর বললাম এক কোষী। মানে এই যে প্রাণীটা কিভাবে তৈরি হয়েছে, এটা কি একটা কোষ নিয়ে তৈরি হয়েছে নাকি অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয়েছে? এক কোষী প্রাণী হলো গিয়ে তারা যাদের দেহটা একটা কোষ নিয়ে তৈরি হয়েছে। আর যে সকল প্রাণীর দেহ একাধিক কোষ নিয়ে তৈরি হয়েছে তাদেরকে আমরা বলবো বহুকোষী প্রাণী। তাহলে মনেরা এক কোষী কিনা? মনেরা হলো গিয়ে এক কোষী প্রাণী, মানে মনেরার দেহ একটা কোষ নিয়েই জাস্ট তৈরি হয়েছে, মাত্র একটা কোষ। আর এরা হলো গিয়া তোমার অণুবীক্ষণিক যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না, মাইক্রোস্কোপ অবশ্যই লাগবে এদেরকে দেখতে। তাই এদেরকে আমি বলতে পারি আণুবীক্ষণিক। যাদেরকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র লাগে তাদেরকে আমরা বলবো আণুবীক্ষণিক। ঠিক আছে? তাহলে প্রথমত আদিকোষী। আদিকোষী দিয়ে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো। তারপরে এক কোষী, একটা কোষ নিয়ে তৈরি। আর অবশ্যই আণুবীক্ষণিক। যেমন এই যে ব্যাকটেরিয়া, এগুলো কি তুমি খালি চোখে দেখতে পারবে বলো? অবশ্যই দেখতে পারবে না, তোমার কিন্তু মাইক্রোস্কোপ লাগবে। আচ্ছা, তৃতীয় বৈশিষ্ট্য মনে রাখবা, ফিলামেন্টাস। আচ্ছা, এটা একটু ঝামেলা রাখতে পারে। আগে আমাদের বুঝতে হবে যে ফিলামেন্ট কি। ফিলামেন্ট কি বুঝলে ফিলামেন্টাসও বুঝতে পারবা। ফিলামেন্ট শব্দটা দিয়ে বোঝায় যে সুতার মতো। কি? ফিলামেন্ট মানে হইল গিয়ে সুতার মতো। সুতা, ধরো চিকন সুতা, একেবারে চিকন লম্বা সুতা, ফিলামেন্ট। ঠিক আছে? তাহলে এখানে আমি ফিলামেন্টাস কেন বললাম? কারণ এরা ফিলামেন্ট গঠন করে। আচ্ছা, ফিলামেন্ট কেমনে গঠন করবে? এই যে এরা তো এক কোষী, মানে একটা কোষ নিয়েই জাস্ট তৈরি হয়েছে। মনে করো এই যে দেখো, এই যে এক কোষী একটা কিছু একটা, ঠিক আছে? মনে করো কি, এটা তো নষ্টকের ছবি, তো এটা মনে করো একটা এদিকে এক কোষে একটা শৈবাল, পাশে আরেকটা শৈবাল, এই যে বন্ধু মনে করো বা পরিবার, আরেকটা পাশে আরেকটা শৈবাল, আরেকটা এক কোষী শৈবাল, শৈবাল শৈবাল শৈবাল, এভাবে করতে করতে অনেকগুলো বন্ধু বা এরা মিললে এটা একসাথে থাকতেছে না? খেয়াল করো, এই স্ট্রাকচারটাকে একটা সুতার মতো না? ফিলামেন্ট মানে হলো সুতা অথবা শিকল। ঠিক আছে? লম্বা, ফিলামেন্ট শব্দটার মানে হলো গিয়ে লম্বা চিকন লম্বা চিকন সুতা। ঠিক আছে? তাহলে তুমি একটু ছবিটার দিকে তাকাও, এরা কিন্তু একটা লম্বা চিকন সুতো অথবা একটা শিকলের মতো দেখতে। তাহলে এই জন্যই আমরা মনেরার বৈশিষ্ট্যের মধ্যে লিখছি কি এরা ফিলামেন্টাস, কারণ এরা ফিলামেন্ট গঠন করে। একটির পর একটি এককোষী ব্যাকটেরিয়া পরস্পরের সাথে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে, তাই এদেরকে ফিলামেন্টাস বলে। আচ্ছা, আর এরা কি দেখো একসাথে অনেকে মিলে থাকতেছে, একটা কলোনি গঠন করতেছে না? যেহেতু কলোনি গঠন করতেছে এই জন্য আমরা এদেরকে বলবো, দেখছো কি বল দেখছি, কলোনিয়াল, কারণ এরা কলোনি গঠন করতেছে। তো এই যে তিনটা বৈশিষ্ট্য আমি বললাম তোমাকে, প্রথমে কেমন আদিকোষী, এরা সবার আগে তোমার মাথায় থাকতে হবে। প্রত্যেকটা মনেরা প্রতিষ্ঠা যখন যাই পড়বো মনে থাকবে এটা কি আদিকোষী নাকি প্রকৃত কোষী। তারপরে দেখবে এককোষী নাকি বহুকোষী। হ্যাঁ, তারপর দেখবা যে এরা কি ফিলামেন্ট টিলামেন্ট গঠন করে কিনা, ফিলামেন্টাস, কলোনিয়াল, এগুলো তোমার অটোমেটিক মনে পড়বে। ঠিক আছে? চতুর্থ বৈশিষ্ট্য হলো কোষ বিভাজন কেমন হয়। মনের রাজ্যের সকল প্রাণীর বা জীবের কোষ বিভাজন হবে অবশ্যই দ্বিবিভাজন পদ্ধতিতে। দ্বিবিভাজন অথবা এটার ইংলিশে বলে বাইনারি ফিশন। বাইনারি ফিশন বলতে কি বোঝায়? একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, বুঝছো? এই যে একটা থেকে দুইটা, দেন আবার এই যে দুইটা থেকে চারটা, এটা বুঝতে পারছো না?
এই সিকোয়েন্সটা চলতেই থাকবে চলতেই থাকবে। এটারে বলে বাইনারি ফিশন অথবা দ্বিবিভাজন। এটা কিন্তু অ্যামাইটোসিসও বলা যেতে পারে, ঠিক আছে। কোষ বিভাজন তাহলে দ্বিবিভাজনের মাধ্যমে হয়ে গেল। পঞ্চম বৈশিষ্ট্যটা ভেরি ইম্পর্টেন্ট, যে মনেরা রাজ্যের প্রাণীগুলোতে ক্লোরোফিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে। খেয়াল করো, এই যে ক্লোরোফিল অথবা প্লাস্টিড, হ্যাঁ এটা সেম জিনিস মোরলেস। এই প্লাস্টিড থাকা না থাকার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যাদের এই যে ক্লোরোফিলটা আছে বা প্লাস্টিড আছে, তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। আর যাদের ক্লোরোফিল নাই, তারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। তাহলে তুমি আমাকে বলো, মনেরা রাজ্যের যে সকল প্রাণীর ক্লোরোফিল আছে, তারা কি নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে? কোন প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে? আমরা জানি বাংলাটা যে সালোক সংশ্লেষণ, না, বা ইংলিশে বলে কি ফটোসিনথেসিস। তাহলে যাদের ক্লোরোফিল আছে তারা কিন্তু ফটোসিনথেসিস পদ্ধতিতে নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারবে। কিন্তু যাদের ক্লোরোফিল নাই, তারা তো নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারবে না। তারা কি করবে বলতো? যাদের ক্লোরোফিল আছে, যাদের প্রেজেন্ট, তারা কি ফটোসিনথেটিক, মানে নিজেদের খাদ্য ফটোসিনথেটিক নিজেরা তৈরি করতেছে। কিন্তু যাদের ক্লোরোফিল নাই, তারা কি করবে জানো? তারা খাদ্য শোষণ করবে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। কি করবে? মানে অন্যান্য যারা খাদ্য বানায় তাদের থেকে খাদ্যটা শোষণ করবে, ঠিক আছে। তাহলে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। কেউ কেউ শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে, আর কেউ কেউ ফটোসিনথেটিক পদ্ধতিতে নিজের খাদ্য নিজেরাই প্রস্তুত করবে। এখন কারা এটা করবে? যাদের আছে। আর কারা শোষণ করবে? যাদের ক্লোরোফিল নাই। সবকিছু লজিক্যাল না একদম? আমার মনের মধ্যে ছবিগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ছবি দেখা কিন্তু সৃজনশীল কোশ্চেন আসবে। দেখো প্রথম এই যে ছবিটা, এই ছবিটা হলো একটা ব্যাকটেরিয়ার ছবি। কেমন ব্যাকটেরিয়া ওইখানে আমি আর যাইতেছি না, এগুলো আলাদা আলাদা নাম আছে। আর এই যে ছবিটা দেখতেছো, এইটা হলো একটা নীলাভ সবুজ শৈবাল, বা এখানে একটা ম্যাজিক ওয়ার্ড আছে, খেয়াল করো, নস্টক। এই বইয়ে কোথাও আমি নস্টক লেখা দেখিনি, কিন্তু ছবির মধ্যে নস্টক আছে। আর আমি অসংখ্য মানে এমসিকিউ দেখছি যেখানে নস্টক আছে, ঠিক আছে। যে ছবি দেখে নাই বা ছবি দেখলেও নিচের নামগুলো খেয়াল করে নাই, সে কিন্তু পারবে না, সে কখনো বুঝতেই পারবে না যে নীলাভ সবুজ শৈবালই হইল গিয়ে নস্টক। এই জন্য অবশ্যই আমরা সবসময় ছবিগুলা ভালো মতো লক্ষ্য করব। দেখো তাহলে এই যে নীলাভ সবুজ শৈবাল, এই নীলাভ সবুজ শৈবাল দেখো আমি এখানে লেখা রাখছি উদাহরণগুলা। ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবালের ইংলিশ নাম কি? দেখো, নীলাভ মানে ব্লু, সবুজ মানে গ্রিন, আর শৈবালের ইংলিশ নাম হলো গিয়ে অ্যালগি। তাহলে নীলাভ সবুজ শৈবালকে ইংলিশ আমরা বলতে পারি ব্লু গ্রিন অ্যালগি, সংক্ষেপে BGA। এর আরেক নাম হলো গিয়ে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ান কথাটা, এই যে সায়ান লেখছি না, সায়ান কথাটার নাম মানে বাংলা মানে হলো গিয়ে নীল, নীল নীল রঙের আর কি, ঠিক আছে। সায়ানো ব্যাকটেরিয়া মানে নীল টাইপের ব্যাকটেরিয়া, নীল রঙের। এখন এই সায়ানো ব্যাকটেরিয়া বা BGA এটা সবই সেম, জাস্ট সিমিলার ওয়ার্ড। আর উদাহরণ আছে কি কি? এই যে নস্টক আর অ্যানাবিনা। এই বইতে নস্টক আছে, আমি এক্সট্রা একটা লিখছি যে অ্যানাবিনা। আরও আছে বাট ওগুলো লেখি নেই। তাহলে এগুলো তোমাদের কি ক্লিয়ার না? একদম মনে থাকবে সবকিছু? সিকোয়েন্স বাই সিকোয়েন্স মনে রাখ। প্রথমে আদিকোষী কিনা, তারপরে এককোষী না বহুকোষী, আণুবীক্ষণিক কিনা, তারপরে অটোমেটিক ফিলামেন্টাস নাকি কলোনিয়াল মাথায় এসে পড়বে, এরা কোষ বিভাজন কেমনে করে, তারপর ক্লোরোফিল আছে কিনা, ঠিক আছে। এইভাবে মনে রাখবা। পরবর্তী রাজ্যটা প্রোটিস্টা। দেখো প্রোটিস্টার বৈশিষ্ট্য কি কি আছে? প্রথমে কি, এটা কি আদিকোষী নাকি প্রকৃতকোষী? এরা এই যে মনেরা বাদে সবাই কিন্তু প্রকৃতকোষী, কারণ মনেরা ছিল একমাত্র প্রোক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত। কিন্তু বাকি যে চারটা রাজ্য আছে এরা সবাই কি ইউক্যারিওটা না? আর ইউক্যারিওটা মানেই তো প্রকৃত কোষ, সুগঠিত। আচ্ছা তাহলে প্রকৃত কোষের নিউক্লিয়াসটা কেমন? সুগঠিত। আর নিউক্লিয়ার মেমব্রেন কি থাকবে নাকি থাকবে না? নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিয় লাস থাকবে, আবার কোমাটিন তন্তু। আচ্ছা বলো শোনো, এই যে মনেরা পড়ছি, এই মনেরাতেও কিন্তু কোমাটিন তন্তু থাকবে, মানে আদিকোষেও কোমাটিন তন্তু আছে আর প্রকৃত কোষেও কোমাটিন তন্তু আছে, কিন্তু একটু পার্থক্য আছে বলছিলাম কিন্তু, যে মনেরার যে কোমাটিন তন্তু সেখানে থাকবে শুধুমাত্র কি বৃত্তাকার ডিএনএ, কিন্তু এই যে প্রোটিস্টার যে কোমাটিন তন্তুটা থাকবে সেইখানে কিন্তু শুধুমাত্র ডিএনএ থাকবে না। সেই ওই কোমাটিন তন্তুতে কি কি থাকবে বলো?
ভেরি গুড, ডিএনএ আরএনএ প্রোটিন থাকবে। আচ্ছা তাহলে সব কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে বলো পর্দা বেষ্টিত পর্দা বেষ্টিত অথবা ঝিল্লি বেষ্টিত কোষীয় অঙ্গাণু এগুলা কি প্রোটিস্টে থাকবে? রাইবোজোম থাকবে? রাইবোজোম কত এস হবে? 80s। আর সাব ইউনিট গুলো কি কি? 60 আর 40, 60s আর 40s। ভেরি গুড। আচ্ছা তাহলে এই যে প্রকৃতকোষী যার মনে থাকবে সে এই সবকিছু লিখতে পারবে না খাতায়? এই সব কিন্তু তুমি নিজেই বলতেছো, আমি কিন্তু জাস্ট তোমার হিন্ট দিতেছি। এরপরে আছে দেখো, আমি চিন্তা করবো প্রকৃতকোষী তো গেল, এটা কি এক কোষী নাকি বহুকোষী? তাহলে প্রোটিস্টটা কিন্তু এক কোষীয় হইতে পারে আবার বহুকোষীয় হইতে পারে। তাহলে যারা এক কোষী, দেখো ও তো মাত্র একটা কোষ নিয়ে তৈরি, ওরা কিন্তু একা একা থাকতে চাইবে না, ওরা চাইবে আমরা অনেকে মিললে একটু থাকি, তাইলে মজা করে থাকতে পারবো, তাই না? তাহলে কেউ কেউ প্রোটিস্টা রাজ্যের কোনো কোনো জীব একা একাও থাকে। মনে করে যেগুলো বহুকোষী সেগুলো একা একা থাকে, এইভাবে চিন্তা করতে পারো। আর যেগুলো এক কোষী তারা এককভাবে একা একা থাকবে না, তারা কিভাবে থাকবে? দলবদ্ধভাবে। দলবদ্ধভাবে। আর দলবদ্ধভাবে থাকা মানে হইলো গিয়ে তারা একটার পর একটা কি মানে ফিলামেন্ট গঠন করবে না? এই জন্য তাদের বলতে পারি আমরা ফিলামেন্টাস। আর যেহেতু একটা কলোনির মতো গঠন করতেছে তাই আমরা বলতে পারি কলোনিয়াল। এই প্রত্যেকটা শব্দ বুঝছো? আচ্ছা, আর এখানে আছে ক্লোরোফিল বা প্লাস্টিড 50-50, মানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। একদম কিন্তু আমার মনে রাতেও কিন্তু ক্লোরোফিল থাকতেও পারতো নাও থাকতে পারতো। তাই বলো যাদের ক্লোরোফিল আছে তারা কি নিজেদের খাবার নিজে তৈরি করতে পারবে না? ওই যে ফটোসিনথেসিস পদ্ধতিতে নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারবে। আর যাদের ক্লোরোফিল নাই তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারবে না। তাহলে তারা খাদ্য গ্রহণ করবে কিভাবে? ওই যে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। এই সব তুমি নিজেই বলতেছো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আর ভালো কথা একটা কথা একটু অ্যাড করো, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এদেরকে আমরা বলি স্বভোজী। ঠিক আছে, স্বভোজী বাংলায়। আর ইংলিশে বলতে পারো অটোট্রফিক। কি কি বলতে পারো? আচ্ছা, এটা আগের পৃষ্ঠা একটু লেখা আসি, এই পৃষ্ঠা লেখা আমার মতে উচিত। নিজেদের খাদ্য যারা নিজেরা তৈরি করতে পারে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লেখা ফেলাও। খাদ্য তৈরি করতে পারে যারা, খাদ্য তৈরি যারা করতে পারে তাদেরকে আমরা বলবো স্বভোজী। আর ইংলিশে বলবো অটোট্রফিক। আমাদের তাহলে বলো তো মানুষ আমরা কি অটোট্রফিক? আমরা কি নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি? আমাদের মনে হয় যে আমরা কিচেনে রান্নাঘরে ঢুকে আমাদের মেয়েরা খোঁটা দেয় যে আমি তোমার জন্য খাবার বানাই, কিন্তু আসলে কিন্তু আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। তাহলে যারা খাদ্য তৈরি করতে পারি না তাদেরকে আমরা বলবো পরভোজী। তাহলে মানুষ কিন্তু অ্যাকচুয়ালি পরভোজী। আর গাছপালা কি বলতো? স্বভোজী, কারণ তারা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। পরভোজীর ইংলিশ নেম হলো হেটারোট্রফিক। ঠিক আছে, তাহলে আমরা হলাম কি হেটারোট্রফিক। আর যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা অটোট্রফিক। এটা মনে রাখবে সবসময়। তাহলে এখানে প্রোটিস্টার মধ্যে যাদের ক্লোরোফিল আছে তারা হলো কি অটোট্রফিক, আর যাদের ক্লোরোফিল নাই তারা কি হেটারোট্রফিক। যদিও এই পয়েন্টগুলো কিন্তু আমাদের বইতে নাই, আমি জাস্ট তোমারে লজিক্যালি সবকিছু দেখাই দিতেছি। এখন দেখো প্রোটিস্টা রাজ্যের জীবদের প্রজনন কিভাবে হইতে পারে। প্রজনন দুই ভাবে হয়, যৌন যৌন জনন হইতে পারে আবার অযৌন জনন হইতে পারে। অযৌন জনন কোন পদ্ধতিতে হবে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন হয়। আর যৌন জনন হবে কনজুগেশনের মাধ্যমে। এখন এই যে কনজুগেশন ওয়ার্ডটা দেখছো, তোমাদের যদি কারো জানার ইচ্ছে থাকে ইউটিউবে একটু সার্চ করবা, ঠিক আছে? তোমাদের যেমন প্রোটিস্টা রাজ্যের অন্যতম উদাহরণ হলো এই যে প্যারামেসিয়াম। তোমরা ইউটিউবে সার্চ দেবা যে প্যারামেসিয়াম কনজুগেশন, তাইলে দেখবা মানে তোমাদের ভিডিও টিডিও আসবে, যদিও দেখার আসলে খুব একটা দরকার নাই। কনজুগেশন কি? যে জেনেটিক বস্তু মনে করে স্থানান্তর হয়। যদি আমি তোমাদের নর্মাল একটা ছবি আঁকাই, মনে করি এটা একটা প্যারামেসিয়াম, এটা আরেকটা প্যারামেসিয়াম, এরা যখন কাছাকাছি আসে এদের মধ্যে একটা ব্রিজের মতো সৃষ্টি হয়, এটা বলে সাইটোপ্লাজমিক ব্রিজ। ঠিক আছে, তো এই সময় কি হয়, এইখানে যে মনে করো জিন বা তোমার ডিএনএ আছে, এই ডিএনএ গুলা স্থানান্তরিত হয়। ঠিক আছে, একটা আরেকটায় চলে যায়, তারপর আবার ব্রিজটা ভাঙে একজন আরেকজনের রাস্তায় চলে আসে। ঠিক আছে, এই পদ্ধতিটি হলো গিয়া কি কনজুগেশন।
এর এর থেকে বেশি জানা লাগবে না, জাস্ট মনে রাখো যে প্রোটিস্টা রাজ্যের জীবদের এই কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন হয়। আচ্ছা, ঝামেলা হতে পারে এটা যে যৌন জনন আমি কিভাবে মনে রাখবো। দেখো তো এই কনজুগেশন পদ্ধতিতে কি ডিএনএ অথবা তোমার যে কি বলে জিন, এগুলোর কি স্থানান্তর হয়েছে না? যেহেতু স্থানান্তর হয়েছে তাহলে এটা অবশ্যই যৌন জননের উদাহরণ, এভাবে মনে রাখবা। এখন এখানে বইতে কনজুগেশন কাকে বলে এর একটা সূত্র বা সংজ্ঞা টাইপের দেওয়া, যে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একই রকম। হ্যাঁ, গঠনগতভাবে ওখানে যদি লিখে নেই একই একই রকম, গঠনগতভাবে সমান বা একই রকম, এরূপ দুটি গ্যামেটের মিলনই হইল কনজুগেশন। বুঝছো? তো কনজুগেশন মানে কি? অবশ্যই মিলন হবে। মিলন হবে কতদিন, একটা গান আছে, তো মিলনটা কার হবে? দুইটি গ্যামেটের হবে। হ্যাঁ, দুইটি গ্যামেটের হবে। আর দুইটি গ্যামেট কেমন হবে? অবশ্যই এরা গঠনগতভাবে কিন্তু সেম, কিন্তু জৈবনিকভাবে ভিন্ন। এটা কষ্ট করে একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? কোশ্চেন আসতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট, এটা আমি এমসিকিউতে আসতে দেখছি অনেক জায়গায়, যে প্রোটিস্টা রাজ্যের জীবরা কিন্তু ভ্রূণ গঠন করে না। ঠিক আছে, ভ্রূণ গঠন করার জন্য আরেকটু হায়ার লেভেলের হইতে হবে, প্রোটিস্টারা করতে পারে না সেটা। এটা মনে রাখবা প্লিজ, ভ্রূণ গঠিত হয় না। আর উদাহরণগুলো তো তোমাদের এমনি মনে থাকবে, ছবি দেখে মনে রাখবা। এইটা হলো একটা অ্যামিবা। এটা কি অ্যামিবা? এই যে এটা মানে আউলা জৌলা একটা আকৃতি দেখতেছো না, এটাকে বলে অ্যামিবয়েড শেপ। অ্যামিবয়েড শেপ মানে অ্যামিবার মতো, কোনো মানে ঠিক ঠিকানা নাই, হজবরলা টাইপের একটা চেহারা। আর এই যে এই বাবাজির নাম হইল এককোষী শৈবাল। এককোষী শৈবালকে বলা হয় ডায়াটম। এককোষী শৈবালকে আরেকটা নাম হইল গিয়ে ডায়াটম। আরো এককোষী শৈবালও আছে, আবার বহুকোষী শৈবালও আছে, বাট এককোষী শৈবালকে বলা হয় ডায়াটম। প্রথমেই গেল এই যে অ্যামিবা। প্যারামেসিয়ামের ছবি নেই, তোমরা চাইলে দেখতে পারো গুগল থেকে, ঠিক আছে? আর এককোষী ও বহুকোষী শৈবাল, এই যে এটা হলো এককোষী শৈবাল। আমি কিন্তু সৃজনশীলের যে উদ্দীপকটা থাকে সেখানে এই ছবিগুলো দেখছি, সো ছবিগুলো ভালো মতো শিক্ষা যাবে যে কোনটা কার ছবি। এটা অ্যামিবা, এটা এককোষী শৈবাল, অথবা আরেকটা নাম হইলো ডায়াটম। যারা এই ছবিটা দেখে না তারা কখনোই জানবে না যে এককোষী শৈবালের নামই হইলো গিয়ে ডায়াটম, তারা কিন্তু এমসিকিউতে ধরা খাবে। তা আশা করি তোমাদের উদাহরণগুলো মুখস্থ থাকবে। এরপরে আছে ফানজাই বা ছত্রাক। ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে খেয়াল করি। প্রথমে এরা কি আদিকোষী নাকি প্রকৃতকোষী? যেহেতু ইউক্যারিওটা তাহলে প্রকৃতকোষী, তাহলে এদের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে, তারপরে নিউক্লিওলাস থাকবে, তারপর এদের ক্রোমাটিন তন্তুতে কি ডিএনএ আরএনএ প্রোটিন থাকবে, এগুলো লিখতে পারো চাইলে। তারপর আর কি রাইবোজোম 80S, আর কি আছে ঝিল্লি বেষ্টিত অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকবে, এই সব কিন্তু তুমি প্রকৃতকোষী থেকেই লিখতে পারবা। ফানজাই সম্পর্কে মনে আসলেই তোমাদের মাথায় যে জিনিসটা আসতে হবে, এই ছত্রাক, বুঝছো, ব্যাঙের ছাতা। ছোটবেলায় কিন্তু বলতাম না ব্যাঙের ছাতা। এই ছত্রাক কিন্তু নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। মানে কি, এদের কিন্তু ক্লোরোফিল বা প্লাস্টিড নাই। এজন্যই লেখছি যে এদের কি ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, মানে এরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাহলে বলো এরা কি অটোট্রফিক নাকি হেটারোট্রফিক? হেটারোট্রফিক। আচ্ছা, তাহলে যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাও এদের খাবার তো খাওয়া লাগবে, তাহলে এদের খাদ্য গ্রহণ কোন পদ্ধতিতে হইতেছে? শোষণ পদ্ধতিতে। এভরিথিং ইজ লজিক্যাল। আর ছত্রাকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এর কোষ প্রাচীরটা। গাছের যেমন কোষ প্রাচীর আছে, উদ্ভিদের দেখাইছিলাম, ছত্রাকেরও কোষ প্রাচীর থাকে। আর ছত্রাকের কোষ প্রাচীরটা কাইটিন দিয়ে তৈরি। এই কাইটিন একটা এক টাইপের পদার্থ, এই সম্পর্কে আমরা সামনে শিখবো, আজকে না। এটা শক্ত টাইপের একটা পদার্থ, ঠিক আছে? আপাতত এটা মনে রাখো, কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে আশা করি এই যে প্রকৃতকোষী, ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর। আচ্ছা দেখো, এই যে 4 5, 4 মনে থাকলে 5 সে এমনিই পারবে। কোষ প্রাচীর একটা মনে রাখবা, ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর, এই দুইটা থেকে এই দুইটা পয়েন্ট, এই 3টা পয়েন্ট তোমার মনে থাকবে। আর আদিকোষী নাকি প্রকৃতকোষী তোমার এমনি মনে থাকবে। আর দ্বিতীয়ত কি, যে অধিকাংশ হইল গিয়ে স্থলজ, মানে মাটিতে। তবে আর আচ্ছা আর কি আছে, যে মৃতজীবী, পরজীবী। আচ্ছা, পরজীবিতা কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে শিখাইছিলাম যে সাপোজ এ আর বি দুইটা ভিন্ন ভিন্ন প্রজাতির দুইটা জীব, যদি এমন হয় যে একটা জীব আরেকটা জীবের মনে করো ভিতরে থাকতেছে, আশ্রয় হিসেবে ব্যবহার করতেছে, আর একটার একটার ক্ষতি করতেছে, তাহলে সেটাকে আমরা বলতাম কি? পরজীবিতা। আচ্ছা বলো তো, এই যে পরজীবী বিদ্যা, যার ইংলিশ হলো প্যারাসাইটোলজি, এটা কি ফলিত জীববিজ্ঞানের শাখা নাকি ভৌত জীববিজ্ঞানের শাখা? অবশ্যই ফলিত। আর পরজীবী বিদ্যার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে কৃমি থাকে, এই কৃমি কিন্তু পরজীবী, ঠিক আছে? এরা আমাদের ভিতর থেকে ক্ষতি করে, উপকার থেকে অপকারই বেশি করে। তারপর আছে মৃতজীবী। মৃতজীবী কারা? যে এরা হলো গিয়ে মনে করে একটা জীব মারা গেছে,
তো ওই যে মারা গেছে না জীবটা, ওই জীব থেকে এরা মনে করো সাহায্য নেয়, ঠিক আছে। পরজীবীর ক্ষেত্রে ধরো এ আর বি যে দুইটা জীব ছিল, মনে করো এ জীবরে বি জীব ইউজ করতো, এ জীব কিন্তু জ্যান্ত ছিল, জীবিত ছিল, কিন্তু মৃত জীবের ক্ষেত্রে এ হইল গিয়া মৃত, মৃত একটা জীব, এই মৃত জীবরে বি ইউজ করতে আছে। তাহলে কি বুঝছো এই মৃত জীবী আর পরজীবীর মধ্যে সম্পর্ক বা পার্থক্যটা? আশা করি বুঝছো। এখন এই যে দেহ, এরা প্রকৃতপক্ষে তো বুঝলাম, কিন্তু এরা কি এককোষী নাকি বহুকোষী? মজার ব্যাপার হলো, আচ্ছা পটিসটা কি ছিল বলো তো? পটিসটা পটিসটা কি এককোষী? পটিসটা কিন্তু এককোষীয় ছিল, আবার বহুকোষীয় ছিল। ঠিক সেরকম ভাবেই ছত্রাক বা ফানজাই এরাও এককোষীয় হইতে পারে, আবার বহুকোষীয় হইতে পারে। ছত্রাকের মধ্যে এককোষীদের উদাহরণ কি জানো? এককোষী ছত্রাকের উদাহরণ হলো ইস্ট। আমরা যে পাউরুটি খাই না, ওই পাউরুটিতে কিন্তু ইস্ট থাকে। এছাড়া আমাদের বাসা বাড়িতে ইস্ট কিনে, ইস্ট কিনে কি করে, ধরো ওই যে বাসায় অনেকে কেক টেক বানায়, বা ওই যে রুটি বানায় তো অনেকে বাসায় পাউরুটি, তো ওই এখানে ইস্ট দেয়। ইস্ট করে কি, ফুলায়। কিভাবে ফুলায় ওই প্রসেসটা আমরা সামনে একদিন আলোচনা করব, বাট ইস্ট কি করে, মূলত ওই যে ফুলাইয়ে রাখে, পাউরুটিটারে ফুলাই রাখে। যাই হোক, এটা হলো এককোষী ছত্রাকের উদাহরণ হলো ইস্ট, আর বহুকোষী ছত্রাকও হইতে পারে। বহুকোষী ছত্রাকের উদাহরণ কি কি আছে জানো? এক হলো গিয়ে পেনিসিলিয়াম, আর আছে মাশরুম। মাশরুমকে আমরা বলতাম ব্যাঙের ছাতা আদর কইরা। আর পেনিসিলিয়াম নিয়ে হিস্টোরি আছে অনেক। এই পেনিসিলিয়াম এমন একটা, মানে এই তোমরা জানো কিনা জানি না, বিজ্ঞানী আছে একজন, তার নাম হলো আলেকজান্ডার ফ্লেমিং। এই আলেকজান্ডার ফ্লেমিং বলতে পারো এক্সিডেন্টালি, ঠিক আছে, উনি কিন্তু বুঝতে শুনে না, দুর্ঘটনাগত মানে ভাবে উনি এই পেনিসিলিয়ামের আবিষ্কার করছে। আবিষ্কার করছে বলতে, এই পেনিসিলিয়াম আমরা যে কোনো রোগ টোগ হইলে কি করি, দোকানে যাই একটা নাপা খাই, তাই না, যে ভাই একটা অ্যান্টিবায়োটিক দেন। এই যে আজকের দুনিয়া আমরা অ্যান্টিবায়োটিক খাই, এই দুনিয়ার সব থেকে প্রথম অ্যান্টিবায়োটিক হইল গিয়ে এই পেনিসিলিয়াম। বুঝতে পারছো? পেনিসিলিয়াম হইলো দুনিয়ার প্রথম অ্যান্টিবায়োটিক। এটা কিন্তু একদম অ্যাক্সিডেন্টাল ওয়েতে আবিষ্কার হয়েছে। কিভাবে? মনে করো একটা পেট্রি ডিশ বা একটা মনে করো বাটি, একটা বাটির মধ্যে অনেকগুলো ব্যাকটেরিয়া ছিল, সেখানে হঠাৎ করে মনে করো একটুখানি পেনিসিলিয়াম পড়ে গেছে। তারপরে এই আলেকজান্ডার ফ্লেমিং লক্ষ্য করছে কি, যে সেইখানে ওই ব্যাকটেরিয়াগুলো মারা গেছে, এই পেনিসিলিয়ামের কারণে ব্যাকটেরিয়াগুলো মারা গেছে। সো কি করছে সে, ব্যাকটেরিয়ারে মারছে, মানে কি এন্টি ব্যাকটেরিয়া বলে না, বলছে অ্যান্টিবায়োটিক। বুঝতে পারছো কিভাবে এই নামটা আসছে অ্যান্টিবায়োটিক, আর কেন পেনিসিলিয়াম প্রথম অ্যান্টিবায়োটিক? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলাম যে আমাদের ছত্রাক এককোষী হইতে পারে, বহুকোষীয় হইতে পারে। আমি এককোষীর উদাহরণ শিখলাম, বহুকোষীর উদাহরণগুলোও শিখলাম। আমাদের বইতে একসাথে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম দেওয়া, আমি এককোষী বহুকোষী আলাদা আলাদা করে দেখাই দিলাম। আচ্ছা তাহলে 4 5 তোমরা পারবা, 6ও মনে থাকবে। আচ্ছা 7 নাম্বার পয়েন্টটা কি বলছে? 7 নাম্বার পয়েন্টে বলছে যে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আচ্ছা স্পোরের বাংলা হইল রেণু, ঠিক আছে, বাংলা ইংলিশ। হ্যাপ্লয়েড স্পোর, হ্যাপ্লয়েড মানে কি, ওই যে বললাম একটু আগে দেখাইলাম এন, এনই হইল গিয়ে হ্যাপ্লয়েড, আর ডিপ্লয়েড মানে হলো গিয়ে 2n, ঠিক আছে। তো ছত্রাকের যে বংশবৃদ্ধি হয় কিভাবে হয়, হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে হয়। এখানে একটা ছবি আছে, এই ছবিতে আমি দেখানোর চেষ্টা করছি। যেমন দেখো, এই যে একটা ছত্রাক আছে, হ্যাঁ ব্যাঙের ছাতা, এই ছত্রাক থেকে উইরা উইরা যে দেখো যে ছোট ছোট দানা দানা দেখতেছে, এগুলো হলো স্পোর বা রেণু। এই বাতাস, যখন বাতাস প্রবাহিত হইতেছে, আর উপর এটার নাম কি দেখো, ফ্রুটি বডি, ফ্রুটি বডি। এখান থেকে রেণুগুলা বাতাসের সাথে, মানে বাতাসের সাথে কি প্রবাহিত হইতেছে, উইরে 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 এক এক জায়গায় পড়ছে। আর যে সকল জায়গায় পড়ছে সে সকল জায়গায় কিন্তু একটা, দেখো এখানে মনে করো একটা রেণু পড়ছে, এখান থেকে আরেকটা মাশরুম হবে, এখানে আরেকটা রেণু পড়ছে, এখানে আরেকটা মাশরুম হবে। বুঝতে পারছো প্রসেসটা? এইটাই হলো গিয়ে আমার হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি। আচ্ছা সামনে যাই। প্লান্টি, প্লান্টি বা উদ্ভিদ জগৎ আর কি, ঠিক আছে, প্লান্টি রাজ্য। প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্য প্রথমেই কিন্তু আমাদের মাথায় এসে পড়ে, এরা কি প্রকৃতকোষী? প্রকৃতকোষী কিনা বলো? মনেরা বাদে সবাই প্রকৃতকোষী। তাহলে প্রকৃতকোষীর যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো তুমি লিখতে পারবা না এখন? তুমি নিজেই পারবা। আর অবশ্যই ক্লোরোপ্লাস্ট কিন্তু থাকবে, বা প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকবে। প্লান্টি রাজ্যের যে উদ্ভিদগুলো আছে সবার ক্লোরোপ্লাস্ট থাকবে। আমি তো জানি যে গাছপালা কি নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, তাই না? তাহলে কি অটোট্রফিক নাকি হেটারোট্রফিক বলো তো?
অবশ্যই অটোট্রফিক, কারণ নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারতেছে। কোন পদ্ধতিতে তৈরি করে? সালোক সংশ্লেষণ বা ইংলিশে ফটোসিনথেসিস। আচ্ছা, আর থার্ড একটা পয়েন্ট আছে যে ভ্রূণ সৃষ্টি হয়। ঠিক আছে, এই যে মনে করো মনেরা, প্রতিষ্ঠা, ছত্রাক, এদের কিন্তু তেমন কারো ভ্রূণ সৃষ্টি হইতো না, এই প্লান্টটিতে প্রথম ভ্রূণ সৃষ্টি হয়েছে। তোমাদের মনে আছে আমি এই যে ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো ছিল সেগুলো একটা গল্পের মাধ্যমে পড়াইছিলাম, সেটা মনে আছে তোমাদের? আচ্ছা, ওই গল্পটা ভোলা যাবে না। এই যে ভ্রূণ সৃষ্টি হয়, আর এই ভ্রূণ থেকেই পরবর্তীতে ডিপ্লয়েড পর্যায়ের শুরু। ডিপ্লয়েড মানে জানে কি? মানে ডিপ্লয়েড মানে সোজা কথা 2n, মানে প্রত্যেকটা কোষে আমার 2n আছে। 2n মানে টিকটকে ব্যাখ্যা করলাম, যেমন মানুষের ক্ষেত্রে, মানুষের যেহেতু ক্রোমোজোমে মোট 46টা মানে মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা কোষে কয়টা ক্রোমোজোম আছে? 46টা ক্রোমোজোম। তাহলে মানুষের ক্ষেত্রে 2n বলতে বুঝে 46টা ক্রোমোজোম। ধরো এমন একটা প্রাণী পাইলাম যার প্রত্যেকটা কোষে 64টা ক্রোমোজোম আছে, তাহলে তার কিন্তু ওই 64টা ক্রোমোজোম হইল গিয়ে 2n। ওই প্রাণীর ক্ষেত্রে এক সেট জিনোম হইল গিয়ে 32টা ক্রোমোজোম। এগুলো সামনে বুঝবো, আপাতত এত মাথা খাটাইও না। এইটা মনে রাখো যে প্লান্টটিতে ভ্রূণ সৃষ্টি হয়, আর এই ভ্রূণ থেকেই ডিপ্লয়েড পর্যায়ের শুরু হয়। ভ্রূণ যদি না হইতো তাহলে কিন্তু ডিপ্লয়েড পর্যায়ে হইতে পারতো না। এরপরে যেটা মনে রাখা লাগবে সেটা হলো যৌন জনন। প্লান্টের এই যে প্লান্টটি বা উদ্ভিদের কিন্তু যৌন জনন হয়। আচ্ছা, যৌন জনন কোন পদ্ধতিতে হয়? দেখো, পদ্ধতিটার নাম হইলো অ্যানাইসোগ্যামাস। এখন এই শব্দটাকে যদি আমরা একটু ভাঙাই, এই যে গ্যামাস, গ্যামাস আসছে মূলত গ্যামেট থেকে। গ্যামেট, গ্যামেট মানে জনন। আইসো শব্দটার মানে হলো কি সেম, সমান আর কি, ঠিক আছে, সেম, আইসো। আর এন, এই এন মানে হলো গিয়া মানে বিপরীত বোধক বোঝায়, যে না, নট। তাহলে লেখা কি যে এন, যখন যদি বলতাম যে শুধুমাত্র আইসো গ্যামাস, তাহলে বুঝিত যে গ্যামেট আছে, গ্যামেট গুলো কেমন? আইসো বা সমান ধরনের গ্যামেট। কিন্তু যেই আমি লিখছি যে এন আইসো গ্যামাস মানে কি নট সেম গ্যামেট, এখানে যে গ্যামেট গুলো থাকবে সেগুলো কি সমান হবে? অবশ্যই না, তারা ভিন্ন হবে। তারা কোন দিক দিয়ে ভিন্ন হবে? তারা আকার, আকৃতি, এছাড়া শারীর মানে শারীরিক বা অন্যান্য দিক, শারীরিক বৈশিষ্ট্যের দিক থেকে এরা কি ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলনের ফলে, মানে দুটি মিলনের মাধ্যমে যেই যৌনজনন হয় সেটাই হলো কি অ্যানাইসোগ্যামাস। তাহলে যদি সংজ্ঞা আসে যে অ্যানাইসোগ্যামাস যৌনজনন কাকে বলে, তুমি ব্যাখ্যা করতে পারবা? গ্যামেট, দুইটা গ্যামেটের মিলন হবে। দুইটা গ্যামেট কেমন? ভিন্ন ধর্মী। কোন দিক দিয়ে ভিন্ন ধর্মী? আকার, আকৃতি এবং শারীরিক বৈশিষ্ট্যের দিক থেকে ভিন্ন দুটি গ্যামেটের মিলনকে অ্যানাইসোগ্যামাস বলে, বা এই টাইপের কিছু একটা। ঠিক আছে, পইতে লাইন আছে, পইরে নিও। আমি চেষ্টা করছি যতটুকু সহজ বানানো যায়। এরপরে ফিফথ পয়েন্টটা হলো গিয়া সপুষ্পক। ঠিক আছে, সপুষ্পক মানে কি? পুষ্প মানে হলো গিয়ে ফুল, আর স মানে কি? পজিটিভ, আছে। তাহলে কি আছে? ফুল আছে। তাহলে অবশ্যই ভাই প্লান্টই পড়তেছো, উদ্ভিদের কি ফুল থাকবে না? উদ্ভিদের কিন্তু অবশ্যই ফুল থাকবে। ফুল নিয়ে একটা মজার গল্প কি, আমরা সবাই কি ভ্যালেন্টাইন্স ডে বা এইসব যে রোজ ডে টোজ ডে কত হাবিজাবি ডে আছে, ফুল দেই, ঠিক আছে, প্রেমিক প্রেমিকারে। এখন এই ফুল আসলে কি জানো? আমাদের মানুষের যেমন জননাঙ্গ আছে, উদ্ভিদেরও তো জননাঙ্গ আছে, আর উদ্ভিদের জননাঙ্গটাই হইল গিয়ে ফুল। তার মানে আমরা আসলে আমাদের প্রেমিক প্রেমিকারে কি কই? একে অপরে উদ্ভিদের জননাঙ্গ ধরাই দিই হাতে। বুঝতে পারছো মজার বিষয়টা? তাহলে এখন প্লান্টি রাজ্যে তোমার প্রথমে প্রকৃত কোষ, এটা তোমার মনে থাকবে, ক্লোরোপ্লাস্ট সেটাও মনে থাকবে। ভ্রূণ সৃষ্টি হয়, এটা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা। আর ভ্রূণ, তাহলে তোমার মাথা আসবে যৌন জনন, জননাঙ্গ, তাই না? তাহলে এই যে যৌন জনন কেমন? অ্যানাইসোগ্যামাস। আর ফুল কি? এটা অবশ্যই ফুল থাকবে, সপুষ্পক। আর একটা পয়েন্ট একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা, এদের টিস্যুতন্ত্রটা কেমন? উন্নত টিস্যুতন্ত্র। আমরা একটু পরেই দেখবো এনিমেলিয়া রাজ্য, এনিমেলিয়া রাজ্যে আমরা পাবো জটিল টিস্যুতন্ত্র, মানে উন্নতের থেকেও আরো উন্নত, এই জন্য ওটা জটিল বলে। আর প্লান্টটিতে আমরা পাইছি কি? উন্নত টিস্যুতন্ত্র পাবো। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো লেখলাম, এগুলো লিখতে পারবো তো পরীক্ষার হলে? ইনশাল্লাহ পারবে, একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখন দুইটা শব্দ আমাদের বইতে আছে, অ্যাকচুয়ালি আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়াম আর ডিম্বক, এই দুইটা জিনিস আমি তোমাদেরকে বুঝাবো। উদ্ভিদের মধ্যে এই দেখো প্লান্টি, প্লান্টি হলো গিয়ে রাজ্য, রাজ্যর আন্ডারে আছে হলো গিয়ে পর্ব অথবা বিভাগ। আমরা একটু সামনে এটা দেখব। হ্যাঁ, এই প্লান্টি রাজ্যর মধ্যে আন্ডারে 4টা পর্ব আছে বা বিভাগ আছে।
এই চারটা বিভাগের নাম হইলো, দেখো কি কি: মশবর্গীয়, মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি আর আবৃতবীজি। মশবর্গীয়র ইংলিশ নাম কি জানো? মশবর্গীয়র ইংলিশ নাম হলো গিয়ে ব্রায়োফাইটা। তোমাদের মুখস্থ করা লাগবে না, কেউ চলে। ফার্নবর্গীয়র ইংলিশ নাম হলো গিয়ে টেরিডোফাইটা। আগে একটা পি আছে। আচ্ছা, আগে পি আছে কিন্তু উচ্চারিত হয়নি, এরকম একটা শব্দ বলো তো, অন্য একটা। সাইকোলজি অথবা নিউমোনিয়া। আচ্ছা, এখানে আমি জাস্ট ইংলিশগুলো লিখলাম, কেউ ইন্টারেস্টেড হইলে এগুলা সার্চ করে দেখতে পারো, ঠিক আছে? মুখস্থ করা আপাতত দরকার নেই। প্লান্টি রাজ্যের যে চারটা বর্গ, সরি, চারটা পর্ব অথবা বিভাগ আছে, এই নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? মশবর্গীয়, ফানবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি। এখন নগ্ন কথাটার মানে হলো কি ল্যাংটা, নেকেড, নুড। নগ্ন মানে তার জামা কাপড় নাই। আমি যদি একটু সহজভাবে চিন্তা করি, আমি বুঝাই, ঠিক আছে? জাস্ট খেয়াল করো, তোমার মনে রাখা লাগবে না, জাস্ট খেয়াল করো। এই জিনিসটারে মনে করো আমরা বললাম গর্ভাশয়, ঠিক আছে? আর গর্ভাশয়ের মধ্যে একটা জিনিস থাকে যার নাম হলো গিয়ে ডিম্বক। পরবর্তীতে যখন গাছটা বড় হয়, যাই হোক, একটা প্রসেস আছে, প্রসেসের পরে এই যে গর্ভাশয়টা দেখতেছো না, এই বাইরের গর্ভাশয়টা ফলে পরিণত হয়। গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে। বাইরেরটা হয় ফলে পরিণত হয়, গর্ভাশয় ফল। আর ভিতরের যে ডিম্বকটা দেখতেছো, ফলের মধ্যে কি আটি থাকে না? ওগুলোতে বলি কি আমরা বীজ। তো এই ডিম্বকটা পরিণত হয় বীজে, ঠিক আছে? এখন তাই তুমি আমাকে বলো, যদি কারো গর্ভাশয় না থাকে, তাইলে তার কি ফল হবে? মানে বাইরে থেকে যে ফল জিনিসটা হবে। আর যদি তার ফল না হয়, তাইলে এই ভিতরের যে বীজটা আছে, এই বীজটাকে আমি খালি চোখে দেখতে পারবো না। এই জন্য এদেরকে বলা হয় নগ্নবীজ উদ্ভিদ, যাদের গর্ভাশয়টা নাই। আর আবৃতবীজি কাদের বলা হয়? যাদের বাইরের গর্ভাশয়টা আছে, আর গর্ভাশয়টা থাকলে সেটা পরবর্তীতে কিন্তু ফলে পরিণত হবে। আর আমি কিন্তু এই যে বীজটা কিন্তু তাহলে আবৃত হয়ে যাবে। এদেরকে বলা হয় আবৃতবীজ উদ্ভিদ, ঠিক আছে? এগুলো ডিটেলসে আমরা সামনে শিখবো, মানে সামনে কি 11-12 শিখবো। আচ্ছা দেখো, তাহলে আর এখানে যে দুটো শব্দ বললাম, আর্কিগোনিয়াম আর ডিম্বক। এই আর্কিগোনিয়াম হইলো গিয়া প্লান্টি রাজ্যের এই যে প্রথম তিনটা আমি কি বলে বিভাগ দেখতেছি অথবা পর্ব দেখতেছি, এই যে মশবর্গীয়, ফানবর্গীয় আর নগ্নবীজি, এই প্রথম তিনটা বিভাগের জন্য এই আর্কিগোনিয়াম প্রযোজ্য। আর আবৃতবীজির জন্য প্রযোজ্য হলো গিয়ে ডিম্বক। এখন এগুলা কি? এগুলো হলো কি স্ত্রী জননাঙ্গ, ঠিক আছে? আর্কিগোনিয়াম হলো কি স্ত্রী জননাঙ্গ, ডিম্বক কি স্ত্রী জননাঙ্গ। এই প্রথম তিন টাইপের এই বিভাগের অন্তর্ভুক্ত যে উদ্ভিদগুলো আছে, তাদের স্ত্রী জননাঙ্গ হলো কি আর্কিগোনিয়াম। আর যাদের স্ত্রী জননাঙ্গ হইলো আর্কিগোনিয়াম, তাদেরকে বলা হয় আর্কিগোনিয়েট। যাদের আর্কিগোনিয়াম আছে তারাই আর্কিগোনিয়েট। এই শব্দটা আমাদের কিন্তু বইতে দেওয়া আছে, আর্কিগোনিয়েট। যাদের স্ত্রী জননাঙ্গ হিসেবে আর্কিগোনিয়াম আছে, তাদেরকে আমরা বলবো আর্কিগোনিয়েট। তাহলে তুমি বলো, এই প্লান্টি রাজ্যের কোন পর্ব বা কোন বিভাগটা আর্কিগোনিয়েট না? এই আবৃতবীজি কিন্তু আর্কিগোনিয়েট না। আবৃতবীজি বাদে প্রথম তিনটেই হলো আর্কিগোনিয়েট, কারণ এদের স্ত্রী জননাঙ্গ হলো আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম দেখতে হলো কি ফ্লাস্কের মতো, ফ্লাস্ক আছে না, ওই ফ্লাস্ক আকৃতির, এগুলো লিখে ফেলবা, লিখতে পারো চাইলে আর কি, ফ্লাস্ক আকৃতির। আর এর মধ্যে একটা মাত্র ডিম্বাণু থাকে, একটা মাত্র ডিম্বাণু থাকে, ঠিক আছে? যাই হোক, আর ডিম্বক যে আবৃতবীজি উদ্ভিদের যে জননাঙ্গ ডিম্বক, এই ডিম্বকটা কেমন? ডিম্বক হলো গিয়া বহুকোষী একটা অঙ্গ, ঠিক আছে? আপাতত এইটাই জাস্ট জানিয়ে রাখো যে ডিম্বক হলো গিয়ে বহুকোষী অঙ্গ। আর এই ডিম্বক হলো গিয়ে আর্কিগোনিয়ামের আপডেট ভার্সন, উন্নত ভার্সন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, এই প্লান্টি রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? আর উদাহরণ তো উন্নত সবুজ উদ্ভিদ, পারবা তো পরীক্ষার হলে? বই রিডিং দিলে দেখবা তোমার আর কোনো লাইনে সমস্যা নাই। এই যে এনিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে আছে প্রথমে আদিকোষী নাকি প্রকৃতকোষী। তাহলে এখন তুমি আমারে বলো, প্রকৃতকোষী যেহেতু বলছি, তাহলে এর বৈশিষ্ট্য কি কি তুমি আমার এখন বলবা। হ্যাঁ, নিউক্লিয়াস সুগঠিত। আর
নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে, পর্দাবেষ্টিত অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকবে, রাইবোজোম 80S, ক্রোমাটিন তন্তুতে ডিএনএ আরএনএ প্রোটিন থাকবে। এগুলাই তো সবকিছু বলতে হবে। এই জন্যই কিন্তু আমি বলছি প্রথমেই যে আদি কোষ আর প্রকৃত কোষের যে পার্থক্যের চার্টটা আমি পড়াইছি, সেটা যার ভালো মতো মুখস্থ সেগুলো ভালো মতো বলতে পারবে। তাহলে প্রকৃত কোষে গেল। এরপরে আছে কি, এ কি এক কোষী নাকি বহু কোষী? অ্যানিমেলে কিন্তু বহু কোষী। ঠিক আছে, তুমি আমার দিকে তাকাও, নিজের দিকে তাকাও, আমরা কিন্তু বহু কোষী। আমাদের শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে। আর আমাদের যখন একটা ভ্রূণ গঠিত হয় সে সময় ভ্রূণীয় স্তর হয়। আমাদের মূলত 3টা ভ্রূণীয় স্তর আছে, এটা তোমরা সামনের শ্রেণীতে জানতে পারবা। একটোডার্ম, মেজোডার্ম আর এন্ডোডার্ম। ঠিক আছে, 3টা ভ্রূণীয় স্তর আছে। এগুলা এই এনিমেলিয়া রাজ্যের যে প্রাণীগুলো আছে তাদের হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবা, প্লান্টি রাজ্যে ভ্রূণ সৃষ্টি হয়, আর এনিমেলিয়া রাজ্যে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। মানে ভ্রূণ তো সৃষ্টি হইবেই, ভ্রূণের বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তরও সৃষ্টি হয়, এটা মনে রাখবা কষ্ট করে না। আর প্লান্টিতে ছিল কি, উন্নত টিস্যুতন্ত্র, আর এনিমেলিয়া রাজ্যে কি, জটিল টিস্যুতন্ত্র, মানে উন্নত থেকেও আরো উন্নত, এই জন্যই বসি জটিল। তারপর অবশ্যই এনিমেলিয়া রাজ্যে কি কোষ, এনিমেলিয়া রাজ্যে কি প্লাস্টিক থাকবে বা ক্লোরোপ্লাস্ট, এগুলো কি থাকবে? এনিমেলিয়া রাজ্যে কিন্তু প্লাস্টিক থাকবে না। তো এটা কি, এরা কিন্তু কি হেটারোট্রফিক। ঠিক আছে, মানে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, যারা তৈরি করতে পারে তাদের থেকে খাবার খায়। আচ্ছা, এটা জিনিস মনে রাখবে, একটা শব্দ, এরা খাদ্য গলদকরণ করে। কি করে? গলদকরণ করে, এটা তুমি পয়েন্টটা পাবা বইতে। খাদ্য গলদকরণ করে, এটা জাস্ট একটা শব্দ নিয়ে আমি একটা সিকিউ দেখছি। গলদকরণ দেখেই তোমার মনে করতে হবে এটা এনিমেলিয়া রাজ্য। বুঝতে পারছো? তো খাদ্য গলদকরণ করে এরা, মানে গলা দিয়ে এরা, আমরা তো সবকিছু গলদকরণই করি তাই না, মানে গলা দিয়ে সবকিছু খাই, এই টাইপের কিছু একটা। তো যাক, দেখো তাহলে প্রকৃত কোষী তোমাদের মনে থাকবে, বহুকোষীয় মনে থাকবে, বহুকোষীয় মনে থাকলে ভ্রূণীয় স্তর মনে থাকবে, জটিল টিস্যুতন্ত্র পারবা। আর কি কি নাই, শুধু কি প্লাস্টিড নাই না, আরো অনেক কিছুই নাই। যদিও প্রকৃত কোষে সকল কোষীয় অঙ্গাণু থাকার কথা, কিন্তু মানে প্রাণীতে অনেক কিছু নাই যেগুলো উদ্ভিদে আছে। যেমন এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর কিন্তু উদ্ভিদ কোষে আছে। কোষ গহ্বর, এটা মেইনলি উদ্ভিদ কোষে থাকে, তবে প্রাণী কোষে যদি থাকেও থাকে, এগুলোর সাইজ একটু ছোট হয়। সাধারণত থাকে না, বাট যদি থাকে তাহলে সাইজটা ছোট হয়। মেইনলি থাকে কোথায়? উদ্ভিদের কোষে। তাহলে এই জন্য আমি বলছি যে এনিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যে দেখো কোষ প্রাচীর, কোষ গহ্বর আর প্লাস্টিড এগুলো কি নাই। তাহলে মনে থাকবেন এগুলো। আর আমাদের যে বংশবৃদ্ধি সেটা কিন্তু যৌন জননের মাধ্যমে হয়। উদাহরণ কি, যত মেরুদণ্ডী প্রাণী আছে সবাই, আবার যত অমেরুদণ্ডী প্রাণী আছে সবাই, তবে অমেরুদণ্ডীর মধ্যে বাকি মানে বাদ যাবে কারা কারা? এই প্রোটোজোয়া। প্রোটোজোয়া বাদে যত অমেরুদণ্ডী প্রাণী আছে সবাই এনিমেলিয়ার অন্তর্ভুক্ত, আর যত মেরুদণ্ডী আছে তারা অটোমেটিক এনিমেলিয়ার অন্তর্ভুক্ত। ঠিক আছে, সামনে যাব। তাহলে আমি তোমাকে যেভাবে যে তুলনা করে করে পড়ালাম, এরপর কি তোমার এখানে সমস্যা থাকবে বেসিকে? বলো। থাকার কথা না, ভালো মতো একবার রিডিং দেবা তাইলেই হবে। আচ্ছা যাক, খেয়াল করো, এখন বই থেকে কিছু জিনিস জাস্ট দেখাবো। মেন পড়া আজকের শেষ। আচ্ছা, মেন পড়া একটুখানি বাকি আছে এখনো সামনে, সরি, মেন পড়া অনেক কিছুই বাকি আছে। এখন একটা প্যারা আছে বইতে যে 2004 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির টমাস ক্যাভলিয়ার স্মিথ জীবজগতের যে প্রতিষ্ঠা আছে না, আমরা পড়তেছি প্রতিষ্ঠা রাজ্য, এই প্রতিষ্ঠা রাজ্যরে দুইটা ভাগে ভাগ করছে। একটা হলো গিয়ে প্রোটোজোয়া, আরেকটা হলো গিয়া ক্রোমিস্টা। মনে করবা, প্রতিষ্ঠাকে দুইটা ভাগে ভাগ করছে, প্রোটোজোয়া আর ক্রোমিস্টা। হ্যাঁ, আর মনে রাখে বলছে কি ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করছে। আচ্ছা, তো এইভাবে তুমি কি জীবজগৎকে কিন্তু 6টা রাজ্যে ভাগ করছে। মানে আমরা তখন পড়ছি কি যে মনেরা, প্রতিষ্ঠা, ছত্রাক, প্লান্টি, অ্যানিমেলিয়া। কিন্তু উনি কি বলছে, মনেরা তো বলছেই, কিন্তু প্রতিষ্ঠা বলে না। প্রতিষ্ঠা না বলে বলছে কি, উনি প্রথমে বলছে এখানে প্রোটোজোয়া, তারপর আবার বলছে ক্রোমিস্টা, মানে প্রতিষ্ঠারই দুইটা ভাগে ভাগ করছে। তাইলে 5টা রাজ্য থেকে 6টা রাজ্য হয়ে যাবে না? তাহলে প্রোটিস্টাকে যে উনি প্রোটোজোয়া আর ক্রোমিস্টায় ভাগ করছে, এই দুইটা নাম মুখস্থ রাখবা। ঠিক আছে, আর এই যে 6 রাজ্য, এখানে আর কিছু লাগবে না। নিচে দেখো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। এই যে আমি বলছি প্রথমে যে শ্রেণীবিন্যাস আমরা করব, কেন করব? এই যে প্রত্যেকটা জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করব, তারপরে জ্ঞানগুলোর বিস্তারিত জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন করব, সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করব, কোন জীবগুলো আমাদের জন্য উপকারী, কোনগুলো অপকারী, এগুলো আগে আমাদের কি শনাক্ত করতে হবে।
আচ্ছা যাক, এখন এগুলা কেন করছে উদ্দেশ্য কিন্তু পড়াই ফেলাইছি, এখন কিভাবে করব সেইটা আমরা জানবো। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আচ্ছা, সাধারণত শ্রেণীবিন্যাসে 7টা ধাপ আছে। 7টা, আমার সঙ্গে রিপিট করো, বাংলায় বলবা। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে, একদম সিরিয়াল ভাই বলতে মানে উচ্চারণ করতে করতে মুখস্থ করতে হবে আমার এগুলা। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তবে কারো যদি একটু শর্ট টেকনিক লাগে, আমি তোমাদেরকে আমার পার্সোনাল টেকনিকটা শেয়ার করতে চাই। আমি এখানে কিছু জিনিস লিখবো। ঠিক আছে, কেপিসি অফ জিএস। কে ফর কিংডম, পি ফর ফাইলাম, সি ফর ক্লাস, ও ফর অর্ডার, এফ ফর ফ্যামিলি, জি ফর জেনাস, এস ফর স্পিসিস। মানে আমি ইংলিশগুলো বললাম, তুমি ইংলিশগুলো মনে রাখলে বাংলাটা অটোমেটিক তোমার এমনিই মনে থাকবে। কে কিংডম, কিংডমের বাংলাই হইলো রাজ্য। পি, পিতে ফাইলাম, তবে ফাইলামের বাংলা পর্ব, তবে এটাকে ডিভিশন অথবা বিভাগও বলতে পারা যায়। ঠিক আছে, এটারে পর্বও বলে আবার বিভাগও বলে। একটু কিন্তু দেখাইছি যে প্লান্টি রাজ্যকে 4টা বিভাগ অথবা পর্বে ভাগ করছি আমরা। এরপর আছে সি ফর ক্লাস। ক্লাস অর্থ কি? শ্রেণী, তাহলে রাজ্য, পর্ব, শ্রেণী। এরপর আছে দেখো অর্ডার। অর্ডার বাংলা হইল গিয়ে বর্গ, তাহলে যে বর্গ। এফ ফর ফ্যামিলি। ফ্যামিলি মানে হইল গোত্র, বর্গ, গোত্র। জি ফর বলছি জেনাস, জেনাসের বাংলা গণ। আর এস ফর বলছি স্পিসিস, যার বাংলা হলো প্রজাতি। তাইলে তুমি আমাকে বলো, এই যে লাইনটা আমি লিখছি এর মাধ্যমে তুমি মনে রাখতে পারবা না এগুলো প্রত্যেকটা নাম? ইংলিশ ফুল নেমগুলো মুখস্থ রাখবা আর এর বাংলা যে অর্থগুলো এটা মনে রাখবা। এখন দেখো শ্রেণীবিন্যাসের আমরা ধাপগুলো মূলত কিভাবে করি। সাপোজ একটা কিংডম, আমি একটুকে দেখাইছি, মোট কিংডম কয়টা? 5টা কিংডম না, মনে করো 5টা কিংডম। সুপার কিংডম আছে আগে, ওগুলো আমি লিখলাম না। ঠিক আছে, 5টা কিংডম মেন। এখন এইখান থেকে এই প্রত্যেকটা কিংডম অনেকগুলো পর্বে বিভক্ত। ঠিক আছে, যেমন এই যে প্লান্টির কথাই চিন্তা করো, প্লান্টিতে কিন্তু আমি দেখলাম 4টা পর্ব আছে। এনিমেলি আছে না, এনিমেলি কিন্তু 9টা পর্ব। এরকম করতে করতে রাজ্যগুলো কি অনেক পর্বে বিভক্ত। সাপোজ দেখলাম রাজ্য, মনে করো প্লান্টি, প্লান্টি রাজ্যেরই আমি একটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিলাম বা কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করলাম। সাপোজ যে গর্ভাশয়, গর্ভাশয় কি আছে, যাদের গর্ভাশয় আছে তাদের আমি আবৃত বীজের মধ্যে ফালাই দিলাম, আর যাদের গর্ভাশয় নাই তাদেরকে নগ্ন বীজের মধ্যে ফালাই দিলাম। এইভাবে কিন্তু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি আলাদা আলাদা ভাগে ভাগ করি। ঠিক আছে, এইভাবে রাজ্যরে যখন ভাগ করি আমরা পাই পর্ব। আবার একটা পর্বরে কিন্তু অনেকগুলা শ্রেণীতে ভাগ করা হয়। ঠিক আছে, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। আবার প্রত্যেকটা শ্রেণীরে, ঠিক আছে, প্রত্যেকটা শ্রেণীকে অনেকগুলো কিসে ভাগ করে? বর্গে। আবার প্রত্যেকটা বর্গকে অনেকগুলো কিসে ভাগ করা হয় বলো? গোত্র। আবার এরকম যে প্রত্যেকটা গোত্র আমি পাইলাম, এই প্রত্যেকটা গোত্রকে আমি অসংখ্য গণতে ভাগ করব। আবার প্রত্যেকটা গণকে আমরা অসংখ্য কিসে ভাগ করব? প্রজাতিতে ভাগ করবে। এগুলো কি বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি ভাগগুলো করছি। যাদের বৈশিষ্ট্য সেম তাদেরকে একটা নির্দিষ্ট ক্যাটেগরিজ মানে ক্যাটেগরিতে আমি রাখছি। ঠিক আছে, দেখো বাংলাটা যদি এখন তুমি পড়ো তাহলে বুঝতে পারবা এই শ্রেণীবিন্যাসে। তাহলে খেয়াল করো, এই যে একদম উপরের যে আমার ভাগটা রাজ্য, এই রাজ্যের মধ্যে কি অনেকগুলা মানে রাজ্যের মধ্যে যতগুলা প্রাণী, প্রজাতির মধ্যে কি ততগুলো প্রাণী, নাকি তার থেকে কম, নাকি তার থেকে বেশি? অবশ্যই কি তার থেকে অনেক কম, কারণ রাজ্যের মধ্যে তো সব ছিল। কিন্তু প্রজাতির মধ্যে কি একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে জাস্ট একটা ভালো কথা, নির্দিষ্ট প্রজাতি তো জাস্ট একটা প্রজাতি, এখানে তো অনেকগুলো নাই। মানে সাপোজ আমি কোশ্চেনটা এমন করতে পারতাম, রাজ্যের মধ্যে যতগুলো প্রাণী, গণের মধ্যে কি তার থেকে বেশি প্রাণী নাকি কম? তখন আমার উত্তর হইতো গণের মধ্যে অবশ্যই কম প্রাণী। কারণ রাজ্য মানে কি, রাজ্য একদম এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে সবকিছুই হলো গিয়ে রাজ্য। ঠিক আছে, রাজ্যরে আরেকটু যদি স্পেসিফিক করে ওই সময় পাই পর্ব, পর্ব থেকে আরো স্পেসিফিক কইরা পাই শ্রেণী। বুঝতে পারছো? ঠিক আছে, একটু মানে বোঝার চেষ্টা করো। তাহলে শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ, যেমন এই যে উপরের ধাপ রাজ্য, তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কিন্তু কম। তাহলে এই যে রাজ্য, সাপোজ এনিমেলিয়া কিংডম, এনিমেলিয়া কিংডমের বৈশিষ্ট্য কিন্তু তুলনামূলকভাবে অনেক কম।
কিন্তু এর থেকে পর্বতে যখন তুমি যাবে, আলাদা আলাদা পর্বে যখন তুমি ভাগ করবা, প্রত্যেকটা পর্বের কিন্তু এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে তুমি যত ছোটোর দিকে যাবা, যত বেশি স্পেসিফিক করবা, তোমার বৈশিষ্ট্যের সংখ্যা কি আস্তে আস্তে বাড়বে না? তুমি যত নিচের দিকে যাবা তোমার বৈশিষ্ট্যের সংখ্যা বাড়বে, আর প্রজাতির সংখ্যা কি হবে? প্রজাতির সংখ্যা তত কমবে। এটার এইভাবে দেখতে পারো, কিছু কিছু ছেলে আছে এরা যখন বিয়ে শাদী করে মানে একদম পারফেক্ট মেয়ে চায়, রূপে গুণে শিক্ষায় সব জায়গায় চায়, তাহলে যার মনে করো ক্রাইটেরিয়া অনেক বেশি, তার কি মেয়ের সংখ্যা বা সে যেরকম মেয়ে চায় এই মেয়ের সংখ্যা কি কম নাকি বেশি? এরকম মেয়ের সংখ্যা কিন্তু অনেক কম। মানে কি, যত বেশি বৈশিষ্ট্য তুমি অ্যাড করবা তোমার প্রজাতির সংখ্যা তত কমতে থাকবে। এবার মনে রাখতে পারো জিনিসটা। তাহলে যত উপরের ধাপ তোমার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা কিন্তু কম, আর অন্তর্ভুক্ত যে জীবের সংখ্যা বেশি। আর যত নিচের ধাপ, তুমি যত আস্তে আস্তে নিচে যাবা তোমার বৈশিষ্ট্যগুলো বাড়বে, কিন্তু অন্তর্ভুক্ত যে জীবের সংখ্যা এটা কিন্তু আস্তে আস্তে কি কমবে। বুঝতে পারছো মেইন পয়েন্টটা? তাহলে সামনে যাই। আচ্ছা, তাহলে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টা ধাপ আছে, যে 7টা ধাপ তো আমি অলরেডি তোমাদেরকে মুখস্থই করাই দিছি। খেয়াল করো, এটারে বলে নেস্টেড হায়ারার্কি। বই থেকে প্রথম পার্টটা একটু রিডিং করে নিও, তেমন কিছু নাই আসলে। এখন আমরা শিখবো আমরা যে মানুষ, হ্যাঁ, আমাদের কিভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। মানে আমরা গরু ছাগল সবারটা শিখবো, নিজেদেরটাই শিখবো না, তাইলে কেমন হয়? এটা তো একটা আইরনি। তাহলে অবশ্যই প্রথমে নিজেদেরটা শিখতে হবে। তাহলে নিজেদেরটা প্রথমে দেখো, এই যে এনিমেলিয়া রাজ্য, আমরা এনিমেলিয়া রাজ্যের মধ্যে পড়ছি। আমরা কিন্তু মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্লান্টের মধ্যে পড়ি নেই। আমরা এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কেন? এর পেছনে লজিকটা কি? অবশ্যই আমরা কি সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, মানে সুকেন্দ্রিক বা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, বা আমরা বলতে পারি কি প্রকৃতকোষী। আমরা যদি আদিকোষী হইতাম তাইলে কিন্তু আমরা মনেরার মধ্যে হইতাম, মনেরা রাজ্যে। যেহেতু আমরা প্রকৃতকোষী, আচ্ছা, তাহলে যেহেতু আমরা প্রকৃতকোষী, আমরা প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া, এই 4টার মধ্যে যে কোনো একটা হইতে পারি। বাট আমরা কোনটাই হবে এক্স্যাক্টলি? আবার আমরা শুধুমাত্র বহুকোষী, আমরা আবার বহুকোষী। আচ্ছা, বহুকোষী কিন্তু প্রোটিস্টা, ছত্রাক, প্লান্টি, এনিমেলিয়া 4টাই কিন্তু এককোষী হইতে পারতো, বহুকোষী হইতে পারতো। এরপর কেসে আমরা পরভোজী, আমরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারি না। আচ্ছা, এই পরভোজী বৈশিষ্ট্যটাও কিন্তু প্রোটিস্টার মধ্যে অনেকের মধ্যে ছিল। আবার ছত্রাক তো সবাই পরভোজী, কারণ এদের তো ওই যে ক্লোরোফিল নাই। প্লান্টি কিন্তু আবার পরভোজী না, প্লান্টি কিন্তু স্বভোজী। তাইলে যখন এই পর্যন্ত আসলাম, এই 3টা ফিচার অ্যাড করার পরে আমি প্রোটিস্টার মধ্যে কিছু কিছু হইতে পারে, আবার ছত্রাক হইতে পারে, আর থাকি এনিমেলিয়া। কিন্তু আমরা কেন প্রোটিস্টা বা ছত্রাকের মধ্যে ঢুকিনি, আমরা কেন এনিমেলিয়ার মধ্যে আসছি? এর জন্য এই যে লাস্টের পয়েন্টটা, জটিল টিস্যুতন্ত্র। আমরা কিন্তু বৈশিষ্ট্য সময় দেখাইছি যে জটিল টিস্যুতন্ত্র কাদের আছে? শুধুমাত্র এনিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য আছে। তাই যেহেতু আমাদেরও জটিল টিস্যুতন্ত্র আছে, এই জন্য আমরা এনিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। উন্নত টিস্যুতন্ত্র কাদের আছে? প্লান্টি রাজ্যের। ঠিক আছে, তো এই যে আমার রাজ্য গেল, অ্যানিমেলিয়া কেন আমরা অন্তর্ভুক্ত সেটা বুঝে গেলাম। আর এগুলো কিন্তু ভাই একদম মুখস্থ রাখতে হবে আমার। ঠিক আছে, আমি কিন্তু বোঝানোর দায়িত্ব আমার, কিন্তু মুখস্থ করার দায়িত্ব তোমার। এগুলো কিন্তু কোশ্চেন আসবে, ডিরেক্ট বড় প্রশ্নে আসবে। তারপরে আমরা তো এনিমেলিয়া রাজ্যের 9টা পর্ব আছে, সেই 9টা পর্বের মধ্যে লাস্টের পর্বটার নাম হলো করডাটা। আমরা কেন এই করডাটার অন্তর্ভুক্ত হইলাম? কারণ জীবনের কোনো না কোনো এক পর্যায়ে আমাদের নটকট থাকে। ঠিক আছে, এই যে নটকট থাকা না থাকা নিয়ে আরো বহুত কাহিনী আছে। যে করডাটা পর্বটা তুমি দেখতেছো, এই করডাটা পর্বকে 3টে উপপর্বে ভাগ করা হয়। একটা হলো ইউরো করডাটা, সেফালো করডাটা আর ভার্টিব্রাটা। আমরা হইলাম গিয়ে ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত। বাট আপাতত সেগুলো তোমার জানা লাগবে না। তুমি জাস্ট জানো যে আমরা করডাটা পর্বের অন্তর্ভুক্ত কেন হয়েছি, কারণ আমাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে নটকট থাকে। এখন নটকট জিনিসটা কি, এটা ফিউচারে রূপান্তরিত হয়ে তোমার মেরুদণ্ড হবে। ঠিক আছে, আপাতত জাস্ট এই জিনিসটা তুমি মনে রাখো যে নটকট মেরুদণ্ডে পরিণত হবে। আরো কাহিনী আছে, বাট ওগুলো সামনে শিখবো, এখন না। তো পর্বও গেল, কেন আমরা করডাটার অন্তর্ভুক্ত? আচ্ছা, করডাটার অন্তর্ভুক্ত 7টার মতো শ্রেণী আছে। 7টা শ্রেণীর একটা শ্রেণীর নাম হলো গিয়ে ম্যামালিয়া। আমরা কেন ম্যামালিয়ার অন্তর্ভুক্ত হইলাম? আমাদের যে ফিচার বা বৈশিষ্ট্যগুলো আছে এগুলো ম্যামালিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। ম্যামালিয়া শব্দটা আসছে ম্যামাল থেকে।
ম্যামাল হলো আমাদের একটা গ্রন্থি। গত ক্লাসে কিন্তু দেখাইছি আমাদের শরীরে ব্যাগের মতো কিছু জিনিস আছে, ওখান থেকে রস বের হয়, ঠিক আছে, এনজাইমও বের হয়, হরমোনও বের হয়। তো এগুলো ম্যামাল গ্ল্যান্ড নামে, গ্ল্যান্ড অর্থই হলো গিয়ে গ্রন্থি, ঠিক আছে, মানে ওই যে ব্যাগগুলা। তো ম্যামাল গ্রন্থি আছে আমাদের যে প্রত্যেকের শরীরে। এই অ্যানিমেলিয়া, সরি, এই যে ম্যামেলিয়া শ্রেণীর যে জীবগুলো আছে তাদের প্রত্যেকের ম্যামাল গ্ল্যান্ড আছে। ম্যামাল গ্ল্যান্ড যাদের আছে তাদেরকেই ম্যামালিয়া শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে। ম্যামাল মানে হলো গিয়া, মানে তোমার বলতে পারো দুধ গ্রন্থি, ঠিক আছে, দুগ্ধ গ্রন্থি। ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে, কিন্তু ছেলেদেরটা হলো গিয়া নিষ্ক্রিয় অবস্থায় থেকে, ঠিক আছে, রুডিমেন্টারি। নিষ্ক্রিয় ইংলিশ হলো রুডিমেন্টারি। আর মেয়েদেরটা সক্রিয়। এই জন্যই তো বাচ্চা হওয়ার পরে কি মানে দুধ খাওয়া যায় বাচ্চাদেরকে। এই জন্য ম্যামালিয়া। কারণ কি? কারণ আমাদের যে বাচ্চাকে কিন্তু বুকের দুধ খাওয়ায়। এছাড়াও কি আমাদের কিন্তু লোম, মানে গায়ে পশম আছে না, লোম চুল এগুলা থাকে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু মুখস্থ রাখতে হবে, একদম ছোটস্থ। এরপরে দেখো এই যে ম্যামালিয়া শ্রেণী KPC, এরপর আছে অর্ডার বা বর্গ। বর্গর মধ্যে আমরা হলাম গিয়ে প্রাইমেটের অন্তর্ভুক্ত। আমাদের বরিশালে একটা কোচিং আছে যার নাম হলো প্রাইমেট, আমি এইভাবে মনে রাখতাম, ঠিক আছে। বর্গ, বর্গ হলো আমরা প্রাইমেট। প্রাইমেট কেন? কারণ আমরা আঁকড়াইয়ে ধরতে পারি। কারণ কি? আঁকড়ে ধরার উপযোগী হাত। অন্যান্যরা কিন্তু আঁকড়াই ধরতে পারে না, আমরা আঁকড়াই ধরতে পারি। এছাড়া অন্যান্যদের ঘ্রাণ শক্তি অনেক প্রবল, কিন্তু আমাদের ঘ্রাণের থেকেও দৃষ্টিশক্তিটা বেশি উন্নত, ঠিক আছে। এই দুইটা ফিচার মুখস্থ। এরপরে প্রাইমেট পর্বের তো বুঝলাম, বাট আমরা কোন গোত্র? আমরা হলাম গিয়া হোমিন ইডা। যেগুলো আচ্ছা গোত্রের যে নামগুলো, এই গোত্রের নামের শেষে সবসময় যে ইডা থাকে, দেখো IDAE, বেশিরভাগের গোত্রের ক্ষেত্রে নামের শেষে ইডা থাকে, ইডা, হোমিন ইডা। কেন? কারণ আমাদের সাথে সাদৃশ্য আছে। কাদের সাদৃশ্য আছে? বানর, গরিলা আর শিম্পাঞ্জি, এদের সাথে সাদৃশ্য থাকে। দেখো এখানে কিন্তু হনুমানের নাম অ্যাড করা হয় না, তবে ওরাংওটাং লেখে না, লেখছে কি বানর, গরিলা, শিম্পাঞ্জি। তারপর আছে গণ। আমরা হোমো গণর অন্তর্ভুক্ত। কেন? প্রত্যেকটার পেছনে কিন্তু কারণ আছে, তাই না? আমি কিন্তু দেখাইছি যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই শ্রেণীবিন্যাসগুলো আমরা করব, একদম ছোট ধাপে যাব, ঠিক আছে। তো আমরা কেন হোমো? কারণ আমাদের দেহের অনুপাতে মস্তিষ্কটা কিন্তু অনেক বেশি বড় অন্যান্যদের থেকে। যে বানর, গরিলা, যে শিম্পাঞ্জি, ওদের তুলনায় ওদেরও কিন্তু ওদের দেহের অনুপাতে মস্তিষ্ক ছোট, বাট আমাদের কিন্তু দেহের অনুপাতে মস্তিষ্কটা অনেক বড়। এবং খাড়াভাবে দুই পায়ে আমরা হাঁটতে পারি। তুমি আমারে বলো, এই বানর, গরিলা এরা কি দুই পায়ে হাঁটতে পারে বলো? এরা কিন্তু চার, এরা দুই পায়ে হাঁটতে পারে, কি বলো? এরা চার পায়ে হাঁটে, তাই না? যে একটা সিনেমা আছে দেখো, যে রাইজ অফ দি প্ল্যানেট অফ দি এপস, ইংলিশ সিনেমা, মানে প্ল্যানেট অফ দি এপস ফ্র্যাঞ্চাইজি, ওখানে দেখবা মজা আছে সিনেমাগুলো, দেখো। তাহলে হোমো গণত গেল। কি বললো আবার? ওরাংওটাং একটা তুমি গুগলে সার্চ করে, এই বানর টানার এদের মতোই, ঠিক আছে, সেম গোত্র। এই হোমিনিডের অন্তর্ভুক্তই সম্ভবত, একটু খেয়াল মানে সার্চ করো তো ইউটিউবে বা গুগলে। তা আমরা হোমো কেন, এটা তো বুঝতে পারলাম। হ্যাঁ, হোমো কেন? কারণ আমরা দুই পায়ে হাঁটতে পারি। ওরাংওটাং, বুঝছো, একটা মুভি আছে, মুভিটার নাম সম্ভবত, মুভির নাম তো হলো গিয়ে বেবিজ ডে আউট। আমরা সম্ভবত সবাই ছোটবেলায় এই মুভিটা দেখছি। একটা ছোট বাচ্চা থাকে, এই ছোট বাচ্চাটা খালি মানে পাকনামি করে। এরা কিডন্যাপ করে, তিনটা সন্ত্রাসী থাকে, এরা কিডন্যাপ করে, কিডন্যাপার। তো একবার এই বাচ্চাটা ধরতেই পারে না। ওইখানে একটা সিন থাকে, হ্যাঁ, জু এর মধ্যে একটা ওরাং ওটাং থাকে, ওই ওরাং ওটাং এর কাছে বাচ্চাটা যায়, তারপরে ওদের মধ্যে একটা কিডন্যাপার ওরে ছাড়ানোর চেষ্টা করে। মানে একটা ফানি একটা সিকোয়েন্স, দেখতে পারো চাইলে মুভিটা। এরপর দেখো এই যে প্রজাতি, স্পিসিস, আমরা কেন, আমাদের প্রজাতির নাম হইল গিয়ে হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স, আমরা কেন হোমোসেপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত? কারণগুলো দেওয়া আছে, পড়ে নেবা। যে চওড়া এবং কি খাড়া কপাল, ওয়াও, খুলির হাড় কি হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। আমরা কি এদের থেকে কিন্তু মেধাবী। তোমরা মেধাবী আরেকটা প্রজাতি, একটা মানে প্রাণীর নাম আছে, সব থেকে মেধাবীও বলতে পারো, মানুষের মতোই, মানুষের কাছাকাছি। এর নাম জানো? দুইটা আছে অ্যাকচুয়ালি সামুদ্রিক। একটা হলো গিয়া ডলফিন, আরেকটা হলো গিয়া ব্লু ওয়েল, ঠিক আছে, নীল তিমি, অনেক বড়, সব থেকে বড় অ্যাকচুয়ালি ব্লু ওয়েল। এই ব্লু ওয়েল নামে একটা গেম বেরোইছিল 2017-18 সালের দিকে, হয়তো বা তোমরা সময় অনেক ছোট ছিলা, তোমাদের মন নেই। যাক, তাহলে এই যে ফিচারগুলো বা বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে এখানে দেখাইছি, এগুলো কিন্তু একদম ঝাড়া মুখস্থ করতে হবে। আমাদের ডিরেক্ট কোশ্চেনে আসবে যে মানুষ বা এই যে সরি হ্যাঁ মানুষের যে শ্রেণীবিন্যাস, এটা লিখতে বলবে। তো ওই সময় কিন্তু আমাদের এই জিনিসটাই লিখতে হবে। এই জন্য আমি একদম হুবহু বই থেকে এটা তুলে দিছি,
এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট কি, ওই যে রাজ্যগুলোর বৈশিষ্ট্য দেখাইছি না, তুলনা করতে বলবে যে কোনটা উন্নত কোনটা উন্নত, এই টাইপের কোশ্চেন আসলে করবা কি, যে দুইটা রাজ্যের তুলনা করবা, ওই দুইটা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো আগে লিখবা, তারপরে লিখবা কি যে হ্যাঁ উপরোক্ত কারণে বলা যায় যে অমুক রাজ্য থেকে উন্নত। আমি কিন্তু দেখাইছি যে মনেরার থেকে প্রতিষ্ঠা, মানে আস্তে আস্তে কিন্তু উন্নতর দিকে যাইতেছে, মনেরা, প্রতিষ্ঠা, ছত্রাক, মনে আছে। আজকের লাস্ট টপিক হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি। এটা মূলত তোমাদের পড়াই বেশি, আমি জাস্ট কিছু জিনিস বলবো। দ্বিপদ নামকরণ পদ্ধতি, যার ইংলিশ হলো গিয়া বাইনোমিয়াল নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে নামকরণ, আর বাইনোমিয়াল মানে দ্বিপদ, ঠিক আছে। দুইটা দ্বিপদ মানে কি, এখানে দুইটা পদ আছে, তাই তো। দুইটা পদ কি কি, প্রথম পদটা হইলো গিয়ে গণ, আর দ্বিতীয় পদটা হইলো প্রজাতি। আমি একটু আগে যে দেখাইলাম শ্রেণীবিন্যাসে কিন্তু ওই যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে লাস্টে যে ছিল না গণ আর প্রজাতি, এই গণ আর প্রজাতি লেখার মাধ্যমে আমরা প্রত্যেকটা জীবের নামকরণ করব। এইগুলো হলো গিয়ে বৈজ্ঞানিক নামকরণ। এই যে আমরা যে বলি, কি বলি, ধরো ধান, আমরা বলি ধান, বাট এই ধান কিন্তু ভালো নাম না। আবার কেউ একটু চালাকি করে বলবে ও মাই গড, আমি ধান বলবো না, আমি বলবো রাইস, আমি বড়লোক মানুষ, আমি রাইস বলবো। রাইসও না, আমি নামকরণ বলতে বুঝাইতেছি বৈজ্ঞানিক নামকরণ। আর বৈজ্ঞানিক নামকরণ করব আমরা দ্বিপদ নামকরণ পদ্ধতিতে, ঠিক আছে। কিভাবে করব, এই যে ধান, এই ধানের যে গণ আছে, মানে এইভাবে আমরা যে শ্রেণীবিন্যাসটা করব, শ্রেণীবিন্যাস করার পর তো এদের এই যে আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসের নাম আছে, তাই না। এর জাস্ট গণ আর প্রজাতি, এই দুইটা নামকে একত্রিত করে আমরা ধানের বৈজ্ঞানিক নাম পাবো। ধানের বৈজ্ঞানিক নাম হইল গিয়া অরাইজা সেটিভা, ঠিক আছে। এটা হলো গিয়া ধানের বৈজ্ঞানিক নাম, এটা হলো গিয়া গণ, আর এটা হলো গিয়া প্রজাতি, ঠিক আছে। প্রথমটা গণ, দ্বিতীয়টা প্রজাতি। এইভাবে কইরা কইরা এইখানে বেশ কয়েকটা জীবের বা প্রাণীর বৈজ্ঞানিক নাম দিয়েছে, আর আমরা অবশ্যই এগুলো সবকটা মুখস্থ করতে হবে। উচ্চারণ যদি জানতে হয় তাহলে একটু গুগল থেকে সার্চ করে দেখতে পারো। উচ্চারণের থেকেও তোমার মানে স্পেলিংটা বেশি ম্যাটার করে, ঠিক আছে, কারণ তোমার মূলত পরীক্ষার খাতায় লেখা লাগবে অথবা এমসিকিউ তো আসলে পারা লাগবে। উচ্চারণটা খুব একটা ম্যাটার করে না, এক একজন এক একভাবে উচ্চারণ করে, ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ। তো এখানে কিন্তু প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম আমি এখানে সাজাই দিছি, তোমরা মুখস্থ করবে এখান থেকে জাস্ট, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই বৈজ্ঞানিক নামকরণ কে করছে অ্যাকচুয়ালি, এই ক্যারোলাস লিনিয়াস, এই বেটাই নাটের গুরু, সেই সবকিছু করছে। বৈজ্ঞানিক দ্বিপদ নামকরণ করছে, সে একটা গ্রন্থ বা বই বের করছে, বইটার নাম হইল গিয়া স্পিসিস প্ল্যান্টারাম, ঠিক আছে। স্পিসিস প্ল্যান্টারাম, এটা বের করছে 1753 সালে। 1753 সালে তার এই গ্রন্থে একদম প্রথমবারের মতো এই দ্বিপদ নামকরণ পদ্ধতি, তারপর শ্রেণীবিন্যাস, এই সবকিছু উনি আনছে, ঠিক আছে। আমরা যে চ্যাপ্টারটা পড়লাম প্রথম অধ্যায়, এই মূলত এই স্পিসিস প্ল্যান্টারাম থেকেই আসছে। এখন আমি এখানে দুইটা অ্যাব্রিভিয়েশন লিখছি, দেখো আইসিবিএন আর আইসিজেডএন, এদের ফুল ফর্ম আছে, আমাদের ফুল ফর্মটা অবশ্যই জানতে হবে। যেমন আইসিবিএন এর ফুল ফর্ম হলো, আচ্ছা আমি তো এখান থেকে লেখছিলাম মনে পড়ে, যাক আরেকবার লিখি, ইন্টারন্যাশনাল কোড, বানানগুলো দেখবা, ঠিক আছে। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটা হলো নোমেনক্লেচার, আইসিবিএন এর ফুল ফর্ম। আর আইসিজেডএন এ তুমি বুঝতেই পারতেছো, বিতে যেহেতু বোটানিক্যাল হয়েছে, তাহলে তুমি আমারে বলো বোটানিক্যালের জায়গায় কি হবে, জুওলজিক্যাল, ভেরি গুড। এটা হলো আইসিজেডএন এর ফুল ফর্ম। এই যে আমি বৈজ্ঞানিক নামকরণগুলো দেখতেছি, এটা নিশ্চয়ই কোনো না কোনো সংস্থার মাধ্যমে আসতেছে, ওই সংস্থা কিছু নির্দিষ্ট নিয়ম সেট করে রাখছে, ওই সংস্থাগুলোর নামই হলো আইসিবিএন আর আইসিজেডএন। এরাই মূলত উদ্ভিদ আর প্রাণীর যে নামকরণগুলো করে, ঠিক আছে। খেয়াল কর, তাহলে নামকরণের কিছু পদ্ধতি আছে, আমরা জাস্ট দেখার জন্য দেখবো যে এগুলা ল্যাটিন ভাষায় হতে হবে, আর নাইলে ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। যেমন বাংলাদেশে একজন আছে, আমাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে বা মনে হইতে পারে যে বাংলাদেশের কেউই মনে হয় কিছু আবিষ্কার করে না, বাট দেখো একজন তরুণ বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী, তার নাম হলো সাজিদ আলী হাওলাদার। উনি একটা ব্যাঙ আবিষ্কার করছে, বাও, মারাত্মক জিনিস আবিষ্কার করে ফেলাইছে। এটা শুধুমাত্র ঢাকায় পাওয়া যায়, ঠিক আছে। যেহেতু শুধু ঢাকায় পাওয়া যায়, দেখো এই উনি বৈজ্ঞানিক নামকরণটা কি করছে, জাকেরানা ঢাকা। মানে জাকেরানা শব্দটা মূলত আসে জাকের থেকে। জাকের হলো গিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বা জুওলজি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা হলো গিয়া, তার নাম কাজী জাকির হোসেন। এই কাজী জাকির হোসেনের প্রতি সম্মান করতে যাইয়া এর একটা ব্যাঙের নামের মধ্যে ঢুকিয়ে দিছে, ঠিক আছে। জাকের থেকে আসছে জাকিরানা, মানে একটু ল্যাটিন টাইপের করার জন্য জাকিরানা। আর যেহেতু শুধুমাত্র ঢাকায় পাওয়া যায় এই জন্য ঢাকা,
বুঝতে পারছো কিভাবে বৈজ্ঞানিক নামকরণ, এই যে প্রথম নিয়মটা ল্যাটিন ভাষা অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে, এই লাইনটা লিখতে হবে। তারপরে বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে, প্রথমটি গণ, দ্বিতীয়টি প্রজাতি। যেমন আমরা যে রুই মাছ খাই, এই রুই মাছের বৈজ্ঞানিক নাম হইল লেবিও রোহিতা, ঠিক আছে। এই লেবিও হইল তাহলে গণ আর রোহিতা হইল প্রজাতি। দ্বিতীয় নিয়ম হইল প্রত্যেকটা বৈজ্ঞানিক নামকে অবশ্যই আলাদা আলাদা হতে হবে। দেখো ধান আর গমের যদি বৈজ্ঞানিক নাম সেম হয় তাহলে তো একটা হজবরল অবস্থা হয়ে যাবে না, তাহলে তো বোঝাই যায় যে প্রতিটি জীবের আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম হতে হবে। চতুর্থ, আমরা কি যে কোনো নামে কি প্রথম অক্ষরটা হয় বড় হাতের আর বাকি সব কি ছোট হাতের হয় না, তো ওইটাই। আর কি আচ্ছা, নাম্বার পয়েন্টটা খেয়াল করো যে বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময়, আচ্ছা যখন আমরা প্রিন্ট করব তখন অবশ্যই ইটালিক অক্ষর, ইটালিক অক্ষর মানে কি একটু বেঁকা বেঁকা করে যে আমরা লিখি, মনে করি এইভাবে লিখলাম রাইস, এটা হলে গিয়া ইটালিক অক্ষর লেখা, ঠিক আছে, বেঁকা বেঁকা। তো দেখো এই যে অরাইজা সিটি, দেখো বেঁকা বেঁকা করে লেখছে, কিন্তু আমরা যখন খাতায় লিখবো এটা তো মুদ্রণের সময়, কিন্তু আমরা যখন হাতে লিখবো খাতায় সে সময় কিন্তু আমরা বেঁকা বেঁকা করে লিখতে পারবো না সবাই। এই জন্য আমরা কি করবো, আমরা স্ট্রেট করে লিখবো, নর্মাল লিখবো। কিন্তু নর্মাল লেখা দেখো অরাইজার নিচে একটা দাগ দিছে, আবার স্যাটাইভার নিচে আরেকটা দাগ দিছে, আমরা এইভাবে দাগ দিয়া লিখবো, এটাই নিয়ম। আবার দেখো কাতলা মাছ খাই না, কাতলার বৈজ্ঞানিক নাম হলো কাতলা, কাতলা, তাই কাতলার নিচে একটা দাগ, আবার কাতলার নিচে আরো একটা দাগ, মাঝখানে কিন্তু ফাঁকা ভাইয়া, তোমরা দুইটা দাগ এক করতে যাইও না, আলাদা আলাদা দাগ কিন্তু। নাম্বার পয়েন্টে কি বলছে, দেখো একটা জীবের মনে করো কয়েকজন বিজ্ঞানী আলাদা আলাদা নামকরণ করছে, তাহলে কার নামটা আমি নেব, তো বুঝতে পারছো যে অগ্রাধিকার আইন, যে আগে নামকরণ করছে আমি তার নামটাই নেব। আচ্ছা নাম্বার লাস্ট রুল হইল গিয়া যিনি প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দেন তার, আচ্ছা যেমন এই যে অরাইজা সিটিপা, মনে করো এরা এই অরাইজা সিটিপা বা ধানের বিজ্ঞানসম্মত নাম প্রথমে দেশে ক্যারোলাস রেনিয়াস, এই জন্য এর ফুল কমপ্লিট যে বৈজ্ঞানিক নামটা আছে সেটা অনেকটা এরকম যে অরাইজা, যেমন অরাইজা সেটিভা, এখানে লেখা কি দেখো এল 1753, এল ফর লিনিয়াস, যেহেতু লিনিয়াস আবিষ্কার করছে এই জন্য এল লিখছি, আর এখানে লিখছি কি 1753, কেন এই যে দেখো 1753 সালে কিন্তু এই যে বইটা আবিষ্কার, এই বইয়ের মধ্যে সবকিছু ছিল, স্পিসিস প্ল্যান্টারাম এই গ্রন্থটা, ঠিক আছে। আবার মানুষের যে বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, এই হোমো হলো গণ আর স্যাপিয়েন্স হলো প্রজাতি, তাহলে এই নামটাও কিন্তু লিনিয়াস আবিষ্কার করছে, কিন্তু এটা কিন্তু 1758 সালে আবিষ্কার করছে, 1753 সালে না, আরো 5 বছর পরে যাই হোক। তো এই ছিল মোটা দাগে আমার এই চ্যাপ্টারের পরে এখানে এই সাধারণ নাম বৈজ্ঞানিক নাম আছে। আমি তোমাদের জন্য একবার নিজের মতো করে উচ্চারণ করি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। যেমন পাট, আমি বলতাম করকরাস ক্যাপসুলারিস বা করচোরাস ক্যাপসুলারিস। আম, মেঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল, আর্টোকার্পাস হেটেরোফিলাস বা হেটেরোফাইলাস বলতে পারো। শাপলা, নিমফিয়া নৌচালি। জবা, হিবিস্কাস রোজাসাইনেন্সিস। কলেরা, ভিব্রিও কলেরা। ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইভেক্স। আরশোলা কি, এটা মনে কর আমেরিকায় পাওয়া যায়, ঠিক আছে, যেন বলছি প্যারিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি, এপিস ইন্ডিকা। এরপর ইলিশ, তেনুয়ালোসা ইলিশা। কুনোব্যাং, দুত্তাফিনাস মেলানোস্টিকটাস অথবা বুফো মেলানোস্টিকটাস। দোয়েল, কপসিচাস সোলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার, এটা সহজ, প্যান্থেরা টাইগ্রিস। মানুষ হোমোসেপিয়েন্স গোলালু সোলানাম টিউবারোসাম। আর যদি বলে সিংহর নাম কি জানো, সিংহর নাম হলো গিয়ে প্যান্থেরা লিও। দেখো বাঘ আর সিংহ দুইটাই কিন্তু প্যান্থেরা, কিন্তু মানে দুইটার কি গণ সেম, কিন্তু বাঘ আর সিংহ আলাদা আলাদা প্রজাতি, বুঝতে পারছো। এছাড়া ওই যে কাতলা মাছ, রুই মাছ, এছাড়া ওই আগের পৃষ্ঠায় যে কিছু এক্সাম্পল ছিল যেমন মানুষের বৈজ্ঞানিক নামকরণ, এগুলো সবকিছু তোমরা মুখস্থ করে ফেলবা। এলিয়াম কেপা, এটা হলো পেঁয়াজের বৈজ্ঞানিক নামকরণ, অবশ্যই মুখস্থ করবা। এলিয়াম কেপা পেঁয়াজের নামকরণ, দেখো এটা বড় হাতের, সিটা কিন্তু ছোট হাতের, সব ছোট হাতের, শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতের। তাহলে আজকের ক্লাস মোটা থেকে এই পর্যন্তই। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই নিজেরা ভালো থাকো, অপরকে ভালো রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যে যা করতে চাও করে ফেলাইও। আসসালামু আলাইকুম।